শুনো আরাফ, আমি এখন বিয়েটা মানতে পারছি না। আপু, তুমি কি আমাকে এখনো পিচ্চি ভাবো? ভাবলে কি হবে? তুমি তো আসলেই পিচ্চি, আমার জুনিয়র। আমার কাছে এখনো বাচ্চা বলেই মনে হয়। বাচ্চা? আপু, তোমার জন্য আমি আমার সব বদলে ফেলেছি। পড়াশোনা, আচার আচরণ, এমনকি সারাদিন শুধু তোমার কথাই মাথায় ঘোরে। আমি কি তাহলে তোমার চোখে শুধু বাচ্চা থাকবো? এত আবেগী ডায়লগ দিয়ে আমাকে ভোলাতে চেও না। আমাকে তুমি ইমপ্রেস করতে পারবে না, বুঝেছো? মানে আপু, আমি তোমার বর হয়েও তোমাকে ইমপ্রেস করতে পারবো না? কি বললে? তুমি আমার কি? পিচ্চি বর। তোমার সামনে দাঁড়ানো মানুষটা আর শুধু জুনিয়র না, তোমার বড়। ছি, চুপ করো। এইসব বোকা বোকা কথা আমার একদম ভালো লাগে না। আপু, তুমি যতই রাগ দেখাও, আমি তো তোমার কাছ থেকে দূরে যাব না। তুমি আমার সিনিয়র হলেও আমি তোমার বর। এই সত্য কেউ পাল্টাতে পারবে না। আপু, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুমি আমাকে মানছো না কেন? বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো? ভুলে যেও না, তুমি আমার জুনিয়র। তাই জুনিয়রের মতোই থাকো। আমি তো বিয়েটা মানি। আপু, তাহলে তোমার সমস্যা কোথায়? তুমি মানলেও আমি মানি না। তাই খবরদার হাজবেন্ডের অধিকার দেখাতে এসো না। অধিকার দেখাবো না, কিন্তু আমি তো চেষ্টা করব। কোনো চেষ্টা করে লাভ নেই। তাছাড়া আমি তোমার এসব চেষ্টা পছন্দ করি না। আরাফ, তোমার আর একটু বড় হওয়া দরকার। তখন ভালোভাবে বুঝতে পারবে। আর কি করলে তুমি খুশি হবে? আমি বদলাবো। তুমি চাইলে আজ থেকেই বদলাবো। বদলাওয়া বললে কি আচরণ বদলালে চলবে? নীরব থেকে আচরণ বদলালে হবে না। তুমি যে জুনিয়র সেটা বদলায় না এত সহজে। আমি জানি, কিন্তু আমি চাই তুমি আমাকে একজন সম্মানের মানুষ হিসেবে দেখো, না শুধু পিচ্চি বর হিসেবে। বললেই ভালো হবে না, দেখাতে হবে। আমাকে সময় দাও আরাফ। তুমি যদি সত্যি বদলে যাও আমি ভেবে দেখব। সময়? নামটা শুনেই তো আমার বুকটা হালকা হয়ে যায়। আমি অপেক্ষা করব আপু। অপেক্ষা করো, কিন্তু ভুলেও ভাববা না আমার সহানুভূতি পেয়ে গেছো। আমি সহজে ম্লান হব না। ফিয়া আর আরাফ অনেক আগে থেকেই একে অপরকে চিনত, তার দূর সম্পর্কের আপনজন। ছোটবেলা থেকেই ফিয়া সবসময় তাকে জুনিয়র ভেবেছে। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়েও ফিয়া ছিল আরাফের সিনিয়র। বয়সের ফারাকও কিছুটা থাকায় ফিয়ার চোখে আরাফ সবসময় পিচ্ছি, ছোট। কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম। হঠাৎ করেই দুই পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে হয়ে যায়। ফিয়া বিয়েতে একদমই রাজি ছিল না, কিন্তু পরিবারের চাপে কিছুই বলতে পারেনি। আরাফ মনে প্রাণে বিয়েটাকে মেনে নিয়েছে। যেহেতু পরিবার বিয়ে দিয়েছে, সেহেতু তার কোনো আপত্তি ছিল না। কিন্তু সমস্যা হলো, ফিয়া এখনও তাকে মানতে পারছে না। তার কাছে আরাফ শুধু জুনিয়র, শুধু পিচ্চি। এই কারণেই প্রতিটি কথাই, প্রতিটি মুহূর্তে ফিয়া চেষ্টা করেছে দূরত্ব বজায় রাখতে। কিন্তু আরাফও সহজে হার মানার ছেলে নয়। ফিয়া যতই তাকে এড়াতে চাইবে, আরাফ ততই প্রমাণ করতে চাইবে যে সে শুধু জুনিয়র নয়, বরং তার প্রকৃত স্বামী, যাকে এড়িয়ে যাওয়া সহজ নয়। আজ ফিয়া আর আরাফের বিয়ে হয়েছে। আসলে এই বিয়েটা ছিল দুজনের জন্যই একেবারে অপ্রত্যাশিত। আত্মীয় পরিজনের ভিড়, হাসি, আনন্দের চারপাশ মুখরিত, কিন্তু ফিয়ার মুখে রাগ আর অভিমান স্পষ্ট। তার কাছে এই বিয়েটা মানে শুধু জোর করে চাপিয়ে দেওয়া এক সম্পর্ক। সিনিয়র আপু হিসাবে সে কখনো কল্পনা করেনি তার জুনিয়র সেই পিচ্চি ছেলেটার সঙ্গে একদিন তার বিয়ে হবে। আরফের কোনো ভাবান্তর নেই, সে খুশি নাকি অখুশি বোঝা যাচ্ছে না। যাকে এতদিন আপু ভাবছে, আজ থেকে সে আর শুধু তার আপু নয়, তার স্ত্রী। মেহেদির গন্ধ, সাজসজ্জা আর কোলাহলের মাঝেও ফিয়ার চোখে একরাশ অভিমান জমে আছে, কিন্তু আরফের চোখে একরাশ স্বপ্ন আর একরাশ দৃঢ়তা। যেভাবেই হোক সে ফিয়াকে তার স্ত্রী হিসেবে মানাতে চাইবেই। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা। ফিয়া বিছানার একপাশে বসে আছে, মুখে রাগের ছাপ স্পষ্ট। হাতে কাছের চুড়ি টুংটাং শব্দ হচ্ছে, যেন রাগটা আরো জোরে প্রকাশ করছে। তুমি গিয়ে সোফায় ঘুমাও। আমি পারবো না। বিয়ে হয়েছে, বউ নিয়ে থাকবো, সোফায় ঘুমাতে পারবো না। তুমি বুঝতে পারছো না? আমি একা থাকতে চাই। আমার সাথে এই অভিনয় করো না। অভিনয় না আপু, এটা আমার হক। তোমার বর হয়ে তোমার পাশে শোয়া, এটাই তো স্বাভাবিক।
বর বলেই কি সব অধিকার জাহির করবে? মনে রেখো, তুমি এখনো আমার চোখে জুনিয়র। আরাফ হেসে গিয়ে খাটের একপাশে শুয়ে পড়ে। জুনিয়র হলেও তোমার বর তো আমি, তাই তোমার পাশ ছেড়ে যাব না। তুমি চাইলে রাগ করো, কিন্তু আমি এখানেই থাকবো। ফিয়া অবাক হয়ে চেয়ে রইল। তার চোখে রাগ, কিন্তু বুকের ভেতর কেমন অজানা কাঁপুনি। এতটা জেদি, এতটা দৃঢ়চেতা সে আগে আরবকে কখনো দেখেনি। ফিয়ার আগে গরম হয়ে উঠল, চোখ বড় বড় করে আরবের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই আরব তার হাত শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। ফিয়া ভারসাম্য হারিয়ে একদম আরবের পাশে এসে বলল, বউ হয়েছ, বউয়ের মতো থাকো। একদম সিনিয়র আপু হওয়ার চেষ্টা করবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বেশি আদর করব। এই বলে হঠাৎ ফিয়ার ঠোঁটে হালকা একটা চুমু দিয়ে দিল। আরাফ, তুমি কি? কথা শেষ করার আগে আরব তার কথা পাত্তা দিল না। মাথা নামিয়ে ফিয়ার গলায় মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল। তার শ্বাসের উষ্ণতা ফিয়ার বুকের ভেতর কেমন কাঁপন ধরিয়ে দিল। ফিয়া প্রচণ্ড রেগে গেল, আর কিছু বলতে পারল না। ভেতরে ভেতর সে জানত, যতই প্রতিবাদ করুক আর কোনো কথা শুনবে না। অবশেষে বাধ্য হয়ে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকলো। অল্পক্ষণ পরই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। আর কিন্তু হেসে প্রিয়ার মাথার চুলে হাত বুলিয়ে যেতে লাগলো। তার কাছে এই রাত যেন স্বপ্নের মতো। সিনিয়র আপু এখন তার বউ। সকালবেলা ঘরের বাইরে থেকে টুংটাং আওয়াজ আসছে। একটু পরে আরাফের ছোট বোন আহির খুশি ভরা কণ্ঠ। ভাইয়া, ভাবি ওঠো, অনেক বেলা হয়ে গেছে। ঘুম ভাঙবে না নাকি? সবাই বসে আছে, সকালে নাস্তা করবে কে? ফিয়া হঠাৎ চোখ মেলে তাকালো। প্রথমে বুঝলো সে তো একেবারে আরফের বুকে ঠেসে শুয়ে আছে। আরফের শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে আছে শক্ত করে। এ কেমন অবস্থা? যদি কেউ ঢুকে পড়তো? সে একটু সরতে গেলেই আরফ ঘুমজানো কণ্ঠে তাকে আরো কাছে টেনে নিল। মুখটা ফিয়ার চুলে গুজে দিয়ে বলল, আরেকটু ঘুমাও আমার বউ। ছাড়ো আমাকে, আহি ডাকছে বাইরে থেকে, শোনোনি? শুনেছি, কিন্তু বউকে ছেড়ে এখন উঠতে মন চাইছে না। ফিয়া বিরক্ত হয়ে তার হাতে জোরে চিমটি কাটলো। ফিয়া ওঠো বেয়াদব, 10টা বেজে গেছে, এখনো ঘুম? আরে কি যে শক্ত চিমটি কেটে দিলে। আমার বউ তো একেবারে মারকুটে। আমি তোমার বউ না, মনে রেখো। আমি শুধু তোমার সিনিয়র, আর তুমি আমার জুনিয়র, বুঝেছো? সিনিয়র হলে কি হবে? তুমি এখন আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এই সত্যি বদলাতে পারবে না আপু। চুপ করো, সব সময় এসব কথা বললে আর সহ্য করব না। ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল দ্রুত পদক্ষেপে। আর বালিশে মুখ গুজে হেসে উঠল। যতই রাগ দেখাও আপু, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। আজ না হয় কাল তোমাকে মানাতেই হবে। বাইরে গিয়ে ফিয়া দেখলো আই টেবিলে বসে আছে, মুখে দুষ্টু হাসি। ভাবি, এত লালচে মুখ কেন? ঘুম ভাঙাতে কষ্ট হলো নাকি? নাকি ভাইয়াই ঘুমাতে দিল না? আহি, চুপ করে খাও, আর এসব বাজে কথা বলো না। আহি হো হো করে হেসে উঠল। আর পেশে চেয়ারে বসতে বসতেই বলে উঠল, হাহাহা। আহি, সত্যি বলেছ, তোমার ভাবিকে আমি কষ্টে ছেড়েছি। ফিয়া রাগে গ্লাসটা টেবিলে ধপাস করে রাখলো। আর একবার এরকম কথা বললে আমি সত্যিই রাগ করব। রাগ করে থাকো, তাতেই তো তোমাকে আরো সুন্দর লাগে। ফিয়া থমকে গেল। বুকের ভেতর কেমন অজানা কাঁপন জাগলো। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল, যাতে আরাফ তার চোখের লাল আভা দেখতে না পারে। আরফের মা রান্নাঘরে মুখে এসে কণ্ঠ চড়ালেন, চোখে হালকা বিরক্তি। তোরা আবার সকাল সকাল শুরু করিস না তো। ফিয়া মুহূর্তে রাগ ভরে তাকিয়ে বলল, আন্টি, তুমি এই বাদর ছেলের সাথে আমার বিয়ে কেন দিলে? একদিন না হতেই আমাকে জ্বালিয়ে মারছে। আরফ লজ্জায় কানে লাল হয়ে একটু এগিয়ে বলল, আমি কোথায় তোমাকে জ্বালালাম? আমি তো একটু মজা করছি। সব সময় মজা ভালো লাগে না আরাফ, কিছু জায়গায় তো মার্জনা নেই, তুমি সেটা বোঝো না কেন? আরফের মা একটু কাঁধ উঁচু করে ভ্রুকুটি মিলিয়ে বলেন, ফিহা, তোমার যা রাগ আছে সেটার কথা আমরা সবাই জানি, কিন্তু বিয়ে হয়েছে, বরা তো দুজনেরই এখন দায়িত্ব। আরাফ একটু খানিকটা বুঝবে, তুমি একটু নম্র হবে। এরকম সমঝোতা করলে মানে সম্পর্কটা পাল্টাবে। আই মাঝখান থেকে কণ্ঠ
হাসতে হাসতে কাটা দিল। মা, ভাইয়ারা তো খুবই দুষ্টু, ভাবিকে একটু শান্তি দিয়ে দরকার, তা না হলে আরাম নেই। শান্তি লেগে থাকলে স্বভাবেই শোধ হবে। আমি শুধু বলছি, মজার দায়িত্ব আলাদা জিনিস। তুমি যদি আমাকে সম্মান করো আরাফ, তবে আমি ভেবে দেখব। আরব নিঃশ্বাস দিয়ে মাথা নত করে বলল, বুঝেছি আপু, আমি পরখ করব। তুমি চাও যে আমি বদলাবো, আমি বদলাবো। মজা করব কিন্তু সীমার মধ্যে। তুমি শান্ত থাকো, আমি চেষ্টা করব। আরফে মা তার চোখে সন্তোষের ছোঁয়া দেখে হালকা হেসে বলেন, বাপেরে, দেখো, এই কথাটা থেকেই শুরু। বাকি সময় দুইজনে একটু সময় করে একে অপরকে বুঝতে হবে। ফিয়া চুপ করে মোবাইলের দিকে তাকিয়ে একটু নাড়া দিল। তার রাগ পুরোপুরি নেমে না, কিন্তু তার রাগ পুরোপুরি নামে না, কিন্তু বসবাস করার মোট কথা মাথায় রাখতে শুরু করলো। আরফের চোখে একটা দৃঢ়তা ঝিলিক দিল। সে জানে এই যুদ্ধ সহজে যেতে যাবে না, কিন্তু সে হার মানার ছেলে নয়। আন্টি, আমি বাড়িতে গিয়ে একটু ঘুরে আসতে চাই। কালকেই তো আসলে, কদিন পরে যেও, তখন আরাপ তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবে। ভাইয়া, কালকে চাইলে আমি আবিরের সাথে রওনা দিব। না না, আমি নিজে নিয়ে যাব। আজ একটু বিশ্রাম করো, সব কাজ করে কাল সকালে নিয়ে যাব। ঠিক আছে, আমি কালকেই যাব। প্রিয়া কিছু না বলে থেমে গেল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে কষ্ট আর গহ্বর সব মিলিয়ে একটা অদ্ভুত দমবন্ধ ভাব। অবশেষে সে সোজা পথ ধরে উঠে গেল উপরে, কোনো কথা না বলেই। যাও, বিশ্রাম করো। নতুন বাড়ির পরিবেশ জানাতে একটু ধৈর্য লাগবে। আরব চুপচাপ বসে রইল, ফিয়ার পেছনে তাকিয়ে তার মনে নাড়া দিল। সে ঠিক জানে ফিয়া আজই বাইরে যেতে চাইছিল, কিন্তু পরিবারের সম্মান আর ফিয়ার মনের মধ্যে যে ফাঁক, সে সহজে বন্ধ হবে না। চোখে অদৃশ্য সংকল্প জাগলো। কালকে সে নিজে নেবে ফিয়াকে ঘুরে, কোনো প্রস্তুতি না থাকলেও নিজে বের করবেই। ঘরে সব ঘন্টি ফিরে এলো। টেবিলে নাস্তার ধোয়া গলে গেল ধীরে ধীরে, কিন্তু ফিয়ার উপরের কক্ষে উঠে যাওয়া ধাপগুলো আরফের কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। তার মনে একটা অচেনা অনুযোগ যোগ করলো, আর ঠিক করলো কালকে সবটা বদলে দেওয়ার চেষ্টা করবে। আর ভোর রুমে চলে আসলো। আরফ একটু ধীরে সরে এগিয়ে এসে ফিয়ার কাঁধে হাত রেখে বলে, আপু, তুমি কি আমাকে পছন্দ করো না? ফিয়া একখানা নিঃশ্বাস নেয়, ঠান্ডা কণ্ঠে বলল, আমি তো তোমাকে বলিনি আমি তোমাকে পছন্দ করি না। আমি শুধু তোমাকে বর হিসেবে মানতে পারছি না। তোমাকে আমি অবশ্যই পছন্দ করি, তবে সেটা নিজের জুনিয়র হিসেবে, বর হিসেবে নয়। বর হিসেবে মানতে কি সমস্যা? আমি বুঝতে পারছি না। আমি তো সেটাই চাই, তোমার জীবন সঙ্গী হতে। ফিয়া চুপ থাকলো খানিক, তার মুখে গম্ভীর ভাব, চোখে মিশে আছে অতীতের আপত্তি আর গর্ভের আভা। সমস্যা তো আছেই। তুমি আমার সিনিয়র নয়, তুমি আমার জুনিয়র। আমাদের সম্পর্কের ধরনটা আলাদা ছিল অনেক দিন। আমি হঠাৎ করে সেই ভাবনাকে বদলে দিতে পারি না। সময় লাগবে আরাফ, অনেক দিন। ঠিক আছে। আরব কাঁধ একটু ঝাঁকিয়ে হাসির ছায়া রেখে বলল, সময়? তুমি বলো কত? আমি অপেক্ষা করব। দিন নাও, মাস নাও, বছর নাও, তোমাকে মানাতে হবে। ধীরে হলেও মানাতে হবে। আমি যতটা ধৈর্যশীল ততটাই তোমাকে দেখাবো। ফিয়া চুপ করে তাকিয়ে রইল। ভেতরে লুকানো কষ্ট, অপরাধবোধ আর এক একটা স্মৃতি ছটফট করে উঠল। সে বলতে না পারল, চোখের কোণায় অল্প নরম ভাব নেমে এলো। আছে, সময় আমি দিব। তবে ভুলে যেও না, এই সময়টা তুমি আমার সম্মান, আমার স্বাধীনতা, আমার নিয়ম মেনে চলবে। একটুও বেশি চাপ দেবে না। আরব কনে হালকা হাসি উঠিয়ে মাথা নাড়ল। আমি সব মেনে নেব, তোমার শর্ত মেনে নেব। শুধু বলো কখন কি করব। তুমি যখন প্রস্তুত আমি তখনই চলে আসব। ফিয়া দূরে সরে গেল, কিন্তু কিছু বলল না। তার চোখের অদূরে একটা অচেনা নর্মতা লুকিয়েছিল, ছোট্ট অগ্রগতি, যা আরাফ টের পেয়ে গেল। নীরবতা কিছুক্ষণ ঘিরে থাকলো, তারপর আরাফ উঠে বাইরে গেল বাসঘর থেকে। তার মনে অদ্ভুত এক দৃঢ়তা জাগছিল। ফিয়া জানল সময়ে সময়ে সে নিজেকে খুঁটিয়ে দেখবে, আর আরাফ সেই অপেক্ষাটা করে যাবে। রাত নেমে এসেছে। আরাফের ঘরে হালকা আলো। সে সোজা বিছানায় বসে
ঘামা হাতের আঙ্গুল দিয়ে স্ক্রল করছে। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো, কিরে? কিরে, তোর তো খোঁজ খবরই নাই। কি করছিস ভাই? সবাই চিন্তায় আছি। বন্ধুরে, বিয়ে করে ফেসে গেছি। এখন আর সময় কোথায়? বউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। সিনিয়র বউ, বুঝছিস? বিয়ে করে পড়ছি এক জ্বালায়। ফোনে ওপারে বন্ধুরা হেসে বলল, কেন? না, সিনিয়র মেয়ের পছন্দ এখন। দেখ তো কেমন লাগে। হাসিস? আমি কি করি বন্ধু? আপু হঠাৎ করে বউ হয়ে গেছে, তার সাথে আগে থেকে পরিচয়। আজ আমাদের ঘর আর সে একদম রেগে বসে আছে। আমি যতই চেষ্টা করি পাত্তা দেয় না। দারুণ কাহিনী। জানি না হাসতে হবে নাকি কাঁদতে। সিনিয়র বউয়ের সাথে বিয়ে কেমন লেগেছে নিজের অবস্থায়? বন্ধু, স্বপ্নে ভাবিনি যাকে বহুদিন সিনিয়র আপু বলতাম আজ তার পাশেই শুয়ে ঘুমাতে পারছি। কিন্তু রাগ, অবজ্ঞা, নিজে জুনিয়র হওয়ার অভিমান সবই আমার পথে। কখনো সে রাগ করে, কখনো দূরত্ব রাখে। তাই ভাবছি বন্ধু, এই পরিস্থিতি মোকাবেলা করব। ফোনের ওপারে বন্ধুরা আবার হাসতে হাসতে বলল, দেখো, সিনিয়র বউ এখনো পছন্দের তালিকায় আছে। কিসের স্বামী তুমি? বুঝলাম। আর হেসে মোবাইল নামালো। চুপচাপ বিছানায় বসে ভাবতে লাগলো। রাত শান্ত, শুধু ঘরের হালকা আলো আর বাইরের বাতাসের শব্দ। তার মনে একটা দৃঢ় সংকল্প, ফিয়া যতই রেগে থাকুক, যতই নিজের গর্ব ধরে রাখুক, সে তাকে মানাতে হবে। আপু, তুমি পছন্দ করো বা না করো, তুমি আমার বউ। ধীরে ধীরে দেখবে তুমি নিজেই মানতে বাধ্য হবে। আরব তার মায়ের রুমে চলে গেল। অনেক রাতে দরজা নক করার শব্দে আরবের মায়ের ঘুম ভেঙে গেল। সে দরজা খুলে বলল, কি রে, তুই এত রাতে? তোমার সাথে কথা আছে মা। কি এমন কথা যা বলতে এখন আসতে হলো? আমার বাবা কোথায় মা? সে কি বেঁচে আছে? সে আমাদের সাথে নেই কেন? হঠাৎ আজ এসব বলছিস কেন তুই? আমার জানা দরকার মা। আমার বাবা কই? আজকের পরে এই কথা কোনো দিন জিজ্ঞেস করবি না। আমি কোনো উত্তর দিব না। কি? কেন মা? তুমি এখন যাও আরাফ, আমি ঘুমোবো। আরব আর কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে ফিয়ার রেডি হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আরফও সঙ্গে। আজ তারা ফিয়ার বাড়ি যাবে। বাড়ি পৌঁছাতেই দরজায় ধাক্কায় ফিয়ার বাড়িতে প্রবেশ করতেই সবাই আশ্চর্য হয়ে তাকালো। ফিয়ার মামাতো ভাই নিলয় সেখানে উপস্থিত। চোখে দুষ্টু ঝিলিক নিয়ে হঠাৎ ফিয়াকে জড়িয়ে ধরল। আহা ফিহা, তুমি কত সুন্দর হয়ে গেছো। নিলয়, ছেড়ে দাও। থামো। সে দ্রুত এগিয়ে ফিয়ার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। কি হয়েছে? এমন করছো কেন? অন্য কোনো ছেলেকে কেন জড়িয়ে ধরবে? তুমি আমার বউ, আমাকে জড়িয়ে ধরবে? ফিয়ার চারপাশের কাজিনরা সবাই হাসাহাসি করতে লাগলো। দুলা ভাই, হা হা হা, জেলাস নাকি? আরব গম্ভীর চেহারায় হাত শক্ত করে ধরে রাখলো। হ্যাঁ, আমার বউয়ের জন্য আমি জেলাস। আরাফ, কি যাতা বলছো? যাতা নয়, ঠিকই বলছি। ফিয়ার ঘরের বাইরে ছোটখাটো হইচই শেষ হতে ফিয়ার মা এসে হাজির। চোখে আলতো হাসি, কণ্ঠে আদরের ছোঁয়া। আরাফ, ভিতরে এসো, ক্লান্ত হয়ে গেছো। মা ঠিকই বলছেন, আজ অনেক ভিড়, যাত্রা, সব মিলিয়ে ক্লান্ত। হ্যাঁ। ফিয়ার মা তাকে ভেতরে নিয়ে গিয়ে আরামদায়ক চেয়ারে বসালেন। হাতের মধ্যে ঠান্ডা শরবত ধরিয়ে দিলেন। বাবা, কত দূর থেকে এসেছিস তুই? ক্লান্ত হয়ে গেছিস? না, সব ঠিক আছে, কিন্তু সব আবদার কি শুধু জামাইকেই করবে? আর আমি তো সব কিছুতেই বাদ। ফিয়ার মা হেসে মাথা নাড়লেন। তুই তো ঘরের মেয়ে, তোর আবার কি দরকার সব আদর? জামাই হলে কিছু আদর করতেই হবে, বুঝলি? হ্যাঁ মা, কিন্তু আপু যেন একটু বেশি আদর পায়, বুঝলেন? না হলে আমও ঝরবে। ফিয়ার মা আবার হেসে দিলেন। আরব সেই হাসি দেখে হালকা কৃতজ্ঞতার ছোঁয়া অনুভব করল। ঘরে শান্তি। ফিয়া এখনো একটু দূরে থাকলো। আরব মনে মনে বলল, আজকে সব কিছু ঠিকঠাক চলছে, শুধু ফিয়ার সঙ্গে তার লড়াই শুরু হবে পরে। রাত গভীর। ফিয়া নিজের ঘরে চুপচাপ বসে আছে। ভেতরে রাগ আর অবিশ্বাস তাকে ভেঙে দিচ্ছে। শেষ পর্যন্ত সে সাহস করে মাকে ডাকে। মা, তোমরা আমাকে আরাফের সঙ্গে কেন বিয়ে দিলে? আরাফ তো আমার অনেক ছোট। ফিয়ার মা ধীরেভাবে বসে তাকে দেখলেন। কণ্ঠে শান্তি, চোখে হালকা চিন্তা।
অবশ্যই কোনো কারণ আছে, তাই তোমাকে বিয়ে দেওয়া হয়েছে। তুমি শুধু মন দিয়ে সংসার করো, এত কিছু তোমাকে ভাবতে হবে না। জুনিয়র ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তোমরা মোটেও ঠিক করনি। আমি আমি প্রস্তুতি না। এত কিছু তোমার বোঝার দরকার নেই। তোমার কাজ শুধু মন দিয়ে সংসার করা, তুমি সেটা করো ফিহা। ফিয়ার রাগে গম্ভীর হয়ে উঠে দাঁড়ালো, কিন্তু মুখে কিছু বলল না। চোখে অদ্ভুত আগুন। সে ঘর থেকে বেরিয়ে রুমে চলে গেল, দরজা চেপে বন্ধ করে দিল। ঘরে নিস্তব্ধতা। ফিয়ার মা শুধু হতাশ হেসে বললেন, এখনো বুঝবে না, সময়ের সঙ্গে সব বোঝা যাবে। ফিয়ার বুকের মধ্যে উত্তেজনা, অভিমান আর অপ্রস্তুত ভাব সবই এখন তার ঘরভিত্তিক নিজের একাকী চিন্তা। আরফের প্রতি রাগ। সে জানে যতটা তাড়াতাড়ি থাকবে না, ঠিক ততটাই গোপনে তার মন খুঁজে বেড়াবে। ফিয়ার রুমে ঢুকতেই আরব খাটের পাশে দাঁড়িয়ে এগিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে বলতে বাধ্য নই। আরব ধীরে স্বরে হাসি ধরে ফিয়ার কাছে এগিয়ে এসে বলল। তার হাত শক্ত ফিয়ার কোমর জড়িয়ে ধরল। বউ, আমি না জানলে কে জানবে? ফিয়া চমকে ওঠে, চোখে আগুন। বউ বলবে না, ছাড়। আরব হেসে হালকা চাপ দিয়ে তার ঠোঁট ফিয়ার ঠোঁটের কাছে নিয়ে গেল। বউকে তো বউই বলতে হবে। ফিয়ার চোখ বড় বড় করে তাকালো। রাগ আর লাজ মিশে গিয়েছে তার ভেতরে। কিছু বলতে পারল না, শুধু একটু ঠোঁট সরিয়ে নিল। বুঝলে বউ, তোমার ছাড়া আমি এক মুহূর্ত শান্ত থাকতে পারি না। বউ, আজ থেকে তুমি শুধু আমার বউ। ফিয়ার ভেতরে গরম অনুভব করলো। রাগ থাকলেও তার বুকের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা জেগে উঠল। চোখে চোখে চেয়ে থাকলো আরফের দিকে, মনে মনে জানলো যতই রাগ থাক, আজ থেকে তার জীবন আরফের কাছে ধীরে ধীরে বাধা পড়তে শুরু করবে। ফিয়ার রাগ আর লাজ মিশিয়ে খাটের একপাশে চলে গেল, শুয়ে পড়ল চুপচাপ নিজের দিকে ঘুরে মুখ ফিরিয়ে। কিন্তু আরব থেমে থাকলো না। সে ধীরে ধীরে খাটে শুয়ে ফিয়ার দিকে এগিয়ে গেল, ফিয়াকে জড়িয়ে ধরল। আরাফ, এইভাবে ঘুমাও। কিন্তু ফিয়া চেষ্টা করলো ছাড়ার, হালকা ঠেলাঠেলি করলো, কিন্তু আরব হাসি আর শক্ত হাতে তাকে ছাড়লো না। বউ, কিছুক্ষণ চুপচাপ থাকো, ঘুমাও। তোমার ঘুমানো দরকার। আমার কাছে তুমি থাকো, আমি ছাড়বো না, ঠিক? ফিয়ার অন্তরে বিরক্ত হলো। ধীরে ধীরে তার শরীর আর চোখের কোণে কিছুটা নরমতা নেমে এলো। হালকা নিঃশ্বাস আরফের কাঁধে রেখে সে বাধ্য হয়ে শান্ত হয়ে শুয়ে থাকলো। ঠিক আছে বউ, এভাবেই ঘুমাও। ফিয়ার চোখে রাগ থাকলেও বুকের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আরফ জানলো আজ থেকে ফিয়া ধীরে ধীরে তার কাছে মানতে শুরু করেছে। পরের দিন সকালে আরব ফিয়াকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। দরজার মুখে ঢুকতেই আহি হেসে বলল, কি ব্যাপার, তোমাদের তো ঘোরা হয়ে গেছে তাড়াতাড়ি। অফিসের কিছু কাজ আছে, তাই চলে এসেছি। ভাইয়া, অফিস কি এত জরুরি নাকি অন্য কোনো কারণ? ফিয়া একটু লাজুক হয়ে চুপ থাকলো। আরফ শুধু মাথা নাড়ল, হেসে কিছু বলল না। আহি আবার এগিয়ে এসে তাদের দিকে তাকিয়ে বলল, দেখছি তোমরা একেবারে স্বাভাবিক। তোমাদের সম্পর্ক ধীরে ধীরে যেন আরো মিষ্টি হতে লাগছে। ফিয়া রেগে চেহারা মুড়ে নিল। চুপ করো আহি, এসব বাজে কথা বলো না। হ্যাঁ, চুপ করো, সব ঠিক আছে। বাইকের আলো ঘরে ঢুকে তাদের রুমকে আলোকিত করেছে। ফিয়া আরবকে চুপচাপ দেখে মনে মনে ভাবল, যতই রাগ থাকুক ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হবে। আর আরবও জানল ফিয়ার প্রতি তার ধৈর্য এবং মিষ্টি দুষ্টামি ধীরে ধীরে সম্পর্কের দূরত্ব কমাবে। আর ফ্রেশ হয়ে নাস্তার জন্য খেতে নামলো। কিরে, এত রেডি হয়ে গিয়েছিস কেন? মা, অফিসে যাব। বিয়ে হয়েছে 2 দিন আর তোর কি এত তাড়াহুড়া? এত সকালে অফিসে যাওয়ার কি দরকার? মা, কাজ আছে, অফিস থেকে ফোন দিয়েছিল, তাই চলে আসতে হলো। ফিয়া চুপচাপ বসে আছে, চোখে মিশ্র রাগ আর হালকা আগ্রহ। সে জানে আরব যতই ব্যস্ত হোক না কেন, তার কাছে তার আদর আর দুষ্টামি কখনো কমবে না। আরবের মা হালকা হেসে বললেন, অফিসে যাও ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবি বিয়ে নতুন হয়েছে, বউকে কিছু সময় দিতে হবে, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। আপুকে সময় দেব। আরবের মা হালকা হেসে বললেন। ফিয়া চোখ কুচকে আরবকে দেখল, মনে মনে ভাবল যত সে ব্যস্ত হোক তাকে বিরক্ত করা বাদ যাবে না। আরব অফিসে চলে যাওয়ার পর ফিয়া রুমে একা রইল। একটু একঘেয়ে লাগছিল।
হঠাৎ দরজার বাইরে কণ্ঠ শোনা গেল। ভাবি, একা কি করছো এখানে? আহি একদম বোর লাগছে, তুমি এসো। আহি রুমে ঢুকলো, দুজন বসে পড়ল। আহি উচ্ছ্বাসে বলল, ভাইয়া অফিসে গেছে তো, তুমি একা? ঠিক বলছো। দুটি মেয়ে গল্প করতে করতে হেসে খুনসুটি করতে লাগলো। ফিয়া দেখলো আইর সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগছে। কথা চলে বন্ধু বান্ধবী, কলেজের মজা, নানা রকম ছোট ছোট ঘটনার উপর। আহি, তোমার সঙ্গে কথা বললে মন ভালো লাগছে। মনে হচ্ছে একা থাকার সময়টা এখন আর একঘেয়ে নয়। ভাবি, তখনই তো আমি বললাম একা থাকলে আমার কাছে আসো, কিন্তু এখন তুমি দেখছো কত আনন্দ। ফিয়া হাসলো, মনে মনে ভাবলো আর অফিসে থাকলো আহির সঙ্গে এই ছোট ছোট গল্প আর হাসি তার দিনটাকে মধুর করে তুলেছে। সন্ধ্যা নেমেছে, আর অফিস থেকে ফিরেছে, হাতে ফুচকার ছোট্ট একটি প্যাকেট। আহি, তুই আর তোর ভাবি ফুচকা খা। আহি চোখ বড় করে লাফিয়ে উঠল, উচ্ছ্বাসে ভরা কণ্ঠে বলল, ভাইয়া ফুচকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই একটু লাজুক হেসে পাশে দাঁড়ালো। আহি উচ্ছ্বাসে আরবকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমার মনটা কেমন ফুচকা ফুচকা করছিল। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নে, না হলে নরম হয়ে যাবে। তারা তিনজন বসে ফুচকা খেতে লাগলো। আহির খুশি আর ফিয়ার লাজুক হাসি মিলেমিশে ঘরটাকে আনন্দ ভরিয়ে দিল। আরব হেসে বলল, দেখছো, ফুচকা শুধু খাওয়াই নয়, ছোট ছোট আনন্দ মানুষকে একত্র করে। ফিয়া রুমে যেতে নিলে সিঁড়িতে পা মুচকে পড়ে গেল। কি হয়েছে, ব্যথা পেয়েছো নাকি? হ্যাঁ, অনেক ব্যথা পেয়েছি। কোনো কথা না বলে আরব দ্রুত ফিয়াকে কোলে তুলে নিল। কি করছো? সবাই দেখছে। আমি তো বাইরের মেয়েকে কোলে নেইনি, আমি আমার বউকে কোলে নিয়েছি। সবাই এটা দেখলেও আমার কোনো সমস্যা নেই। ফিয়া কিছু বলতে পারল না, চোখে লালচে লাজ আর মুখে হালকা রাগ, ভেতরে কষ্ট আর নিরাপত্তার মিশ্র অনুভূতি। আরব ধীরে ধীরে ফিয়ার হাত চেপে ধরল। বউ, শুধু আজকে নয়, সব সময় আমি তোমার পাশে থাকবো, আর কেউ ছুতে পারবে না। ফিয়া চুপচাপ তার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ দাঁড়ালো। মনে মনে ভাবলো আরবের এই আত্মবিশ্বাস, ধৈর্য আর মিষ্টি দুষ্টামি ধীরে ধীরে তার মনের নরমতা আনছে। আর ফিয়াকে ধীরে ধীরে রুমে নিয়ে গেল। ফিয়া কিছুটা লজ্জায় চোখ চেপে ধরল। বউ, একটু বসো। ফিয়া চুপচাপ বসলো। আরব তার পায়ের কাছে ঝুঁকে বলল, একটু মলম দেব ব্যথাটা কমাতে। কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? তুমি আমার বউ, তোমার পায়ে আমি হাত দিতেই পারি। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। ফিয়া হালকা মাথা নাড়ল, মুখে লালচে লাজ, চোখে অদ্ভুত লজ্জা। সে চুপচাপ বসে থাকলো। আরব ধীরে ধীরে তার পায়ে মলম দিতে লাগলো। ফিয়ার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ঘিরে ধরল। রাগ থাকলো, আর ফের যত্ন আদরে ছোঁয়াটাকে একটু নরম করে তুলল। দেখছো বউ, তোমার জন্য সবই করি। ফিয়া কিছু বলতে পারল না, শুধু চুপচাপ বসে থাকলো। তার ভেতরে রাগ আর অহংকার থাকলো। ধীরে ধীরে সে বুঝতে লাগলো আরব সত্যি তার পাশে। পরের দিন বিকেলবেলা ডাইনিং রুমে সবাই বসে গল্প করছে। হালকা হাসি, ছোট ছোট খুনসুটি আর খাবারের সুগন্ধ মিশে ঘরটা উজ্জ্বল করছে। হঠাৎ দরজার দিকে ধাক্কা দিয়ে আরফের খালাতো বোন মিলা আসে। মিলার চোখে ঝলকানি, আরফের দিকে তাকিয়ে বলে, আরফ ভাই, তুমি কেন অন্য মেয়েকে বিয়ে করলে? তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। ডাইনিং রুমে হঠাৎ নীরবতা নেমে আসে। সবাই মিলার দিকে তাকায়। আরফ সামনের দিকে তাকিয়ে হালকা ধীরে হাসি ধরে। এমনিতেই আমার বউ আমাকে মানে না, তার উপর আবার ঝগড়া লাগাচ্ছিস। তোর এই কথার জন্য তো আমার বউ আমার ঘরে ঢুকতে দিবে না। অসভ্য, বেয়া। প্লিজ বউ, বিশ্বাস করো, আমি মিলার সঙ্গে কোনো প্রেম করি নাই। ও নিজেই আমাকে পছন্দ করে, আমার কোনো দোষ নাই। ফিয়া চোখ বড় করে আরবকে দেখল। রাগে ছোঁয়া আছে, তবে সে দেখতে পেয়েছে আরবের চোখে সত্যি এবং সততার ঝিলিক। মিলা ফিয়ার সামনে এসে বলল, তুমি তো আরফ ভাইকে মেনে নাওনি, তাহলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমি আরফ ভাইকে বিয়ে করব। ফিয়া হঠাৎ চোখে আগুন নিয়ে মিলার গালে ঠাস করে একটি থাপ্পড় মেরে দিল। তোমার সাহস কি করে হলো এসব বলার? আমি ওকে এখন মানিয়ে নিয়েছি। ঠিক আছে, আমি তো বলিনি ওকে কখনো মানবো না।
আমার একটু সময় লাগছে, তাই আর এই ধরনের কথা বলে থাকলে আবার লাল করে দেব। মিলা হাঁক ডাক করে চুপ হয়ে গেল। হ্যাঁ, আমার বউ তো আমাকে মেনে নিচ্ছে আস্তে আস্তে। ফিয়ার চোখে রাগ, তবে আরফের প্রতি অপ্রকাশিত নরমতা স্পষ্ট। মনে মনে আরফ খুশি হয়ে ভাবল, ধীরে ধীরে ফিয়া তার প্রতি বিশ্বাস আর প্রেমের ছোঁয়া অনুভব করছে। এবার আর কেউ এভাবে কথা বললে দেখবে। ধৈর্য ধরে থাকো আরাফ, বউ এখনো রেগে আছে, কিন্তু আজ থেকে ধীরে ধীরে সে নিজের অনুভূতিকে মানতে শুরু করেছে। ডাইনিং রুমে হালকা উত্তেজনা থাকলো আরফ জানল ফিয়া এখন তার পাশে আছে, শুধু সময়ের প্রয়োজন। ফিয়ার রাগে ফুপিয়ে রুমে চলে এলো। আরফও তার পিছু পিছু রুমে ঢুকলো। আরফ রুমে ঢুকতেই ফিয়া হঠাৎ তার কলার চেপে ধরল। তুই যদি তোর ওই বেয়াদব খালাতো বোনের সাথে কথা বলিস, তোকে থাপ্পড়ে গাল লাল করে দিব। আরে বউ, এত রেগে যাচ্ছ কেন? ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। যা বলছি তাই করবি, ওর সাথে কখনোই কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, আমি কথা বলবো না। ফিয়া কণ্ঠে কিছু বলল না, শুধু কলার ছেড়ে দিল। চোখে রাগ, তবে হালকা শান্তি। আরফও চোখে খুশি রেখেই হালকা হেসে ফিয়ার দিকে তাকিয়ে থাকলো। মনে মনে আরফ ভাবল, ধীরে ধীরে বউ নিজের নিয়মে আমাকে মানছে, আর আমি শুধু ধৈর্য ধরবো আর ছোট ছোট দুষ্টুমি ও আদর দিয়ে তার মন জিতবো। ফিয়া চুপচাপ নিজের রুমে বসে মনে মনে ভাবল, আরফের সঙ্গে ধীরে ধীরে তার মন কিছুটা নরম হচ্ছে, তবে রাগ এখনও পুরোপুরি যায়নি। রাত নেমেছে। আরফ ল্যাপটপ হাতে বসে অফিসের কাজ করছে। ফিয়া পাশের চেয়ারে বসে বসে ফোন টিপছে। হঠাৎ দরজায় নক। আসতে পারি? ফিয়া এক মুহূর্তে তার পুরো মেজাজ গরম করে চিৎকার। না, খবরদার, তুমি আমার রুমে আসবে না। কেন? রুম কি তোমার একার নাকি? আমার একার হোক আর না হোক, এই রুমে থাকার অধিকার আমার। আমি ঠিক করব কে আসবে না আসবে। তোমার মতো বেয়াদব মেয়েকে আমি দেখতে চাই না। ফিয়া এক একে দরজা বন্ধ করে মিলার মুখের সামনে আটকে দিল। কি ব্যাপার বউ, এত জেলাস কেন? বেশি কথা বলো না, যা কাজ করছো সেটা করো। ঠিক আছে বউ, আমি কাজ করি, তুমি চুপচাপ থাকো। ফিয়ার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা, রাগ আছে, তবে আরফের প্রতি তার বিশ্বাস ও সুরক্ষা এখন স্পষ্ট। আরফও বুঝল ফিয়া ধীরে ধীরে তার দিকে আরও আত্মবিশ্বাসী হচ্ছে, যদিও রাগ এখনও বজায়। আরফ হঠাৎ ল্যাপটপ বন্ধ করে ফিয়ার কাছে চলে এলো। আরফ নরম হাতে ফিয়াকে জড়িয়ে ধরে। এত রাগ করো না বউ, রাগ করা স্বাস্থ্যের জন্য ভালো না, তার চেয়ে বরং একটু আদর করো আমাকে। ফিয়ার রাগি চোখে তাকালো, লালচে গাল। রাগ করে লাভ নাই, এসো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ফিয়া অল্প চিৎকার করতে চাইলো, আরফ তার কথা শোনেনি। সে ফিয়াকে টেনে বিছানায় বসালো, তারপর ফিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটে একটি নরম চুমু দিল। ফিয়া লজ্জায় চোখ বন্ধ করে রাখলো, কিন্তু কিছু বলল না, শুধু অবচেতনভাবে আরফের কাছাকাছি থাকলো। দেখো বউ, সবসময় রাগ করো না, তুমি রাগ করলেও আমি কিন্তু তোমাকে আদরই করব। ফিয়ার ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ঘিরে ধরল। রাগের ছোঁয়া থাকলো, আরফের আদর ও সততা তার হৃদয়কে কিছুটা নরম করে দিল। পরের দিন আহি কলেজের জন্য বের হয়েছিল। হঠাৎ এক ছেলে তার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো আহি? ভালো, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি কে? তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। কিভাবে? যা চিনি কোনোভাবে। এইটুকু শুনে আহি হালকা মাথা নাড়ল আর চলে যেতে লাগলো। দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। আমি তোমাকে পছন্দ করি। আমাকে আর এসব কথা বলবেন না, আমি এসব পছন্দ করি না। এই বলে আহি চলে গেল। আমি তোমাকে ভালোবাসি আহি, তাই তোমাকে আমি নিজের করে নেব। রাতে খাবারের টেবিলে সবাই বসে খাচ্ছিল। হালকা আলো, টেবিলে খাবারের সুগন্ধি আর হেসে খুনসুটি সব মিলেমিশে ঘরটা উষ্ণ করে তুলছিল। আমার অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আমি চাচ্ছিলাম ফিহা আপু তুমি আমার সাথে যাক, কয়েকদিন ঘোরাঘুরিও হবে, কাজও হবে। আমি যেতে চাই না। না করো না মা, একসাথে অফিসের কাজও হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে, তুমি বরং যাও। ফিয়া কিছুক্ষণের জন্য চুপ,
মনে মনে ভাবল তার ইচ্ছে হলো আরফের কথা মানা তার জন্য সহজ হবে না, কিন্তু আরফের মা কথা বলল। আর আরফও শান্তভাবে ফিয়াকে দেখে আছেন। ঠিক আছে, আমি যাব। দেখছো বউ, কখনো কখনো তোমার পছন্দে না হলেও কিছু ভালো অভিজ্ঞতা হতে পারে। প্রিয়া মুখে কিছু বলল না, শুধু চোখে অল্প লাজ ও অস্বস্তি। মনে মনে ভাবল আশ্চর্যভাবে এই ছোট্ট সফর তার জন্য নতুন অভিজ্ঞতা, ও আরাফ তার কাছে আমার সুযোগ হতে পারে। বউ, আমি চাই তুমি আনন্দ করো। কাজ আর ঘোরাঘুরি সবই একসাথে মজা হবে। প্রিয়ার ভেতরে অদ্ভুত এক উত্তেজনা, রাগ আছে, লাজ আছে, কিন্তু এখনও আরফের সঙ্গে থাকার আনন্দের অনুভূতি স্পষ্ট। সে বুঝল ধীরে ধীরে তার বৌদ্ধের সীমা আরফের আদরের সঙ্গে মিশে যাচ্ছে। রাত গভীর, চারপাশে হালকা নিস্তব্ধতা। ফিয়া বিছানার একপাশে শুয়ে ফোন স্ক্রল করছিল, আর আরফ ল্যাপটপ বন্ধ করে তার দিকে তাকিয়েছিল। হঠাৎ ফিয়া নিজের কথাই সূচনা করলো। তুমি আমাকে কেন নিয়ে যেতে চাও? আমার একা একা ভালো লাগবে না, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। কাজের মধ্যে আমি কি করব? বসে বসে সময় নষ্ট করব? হেসে ধীরে ধীরে ফিয়ার কাছে এগিয়ে গেল। ফিয়া কাজের ফাঁকে হানিমুন করব আমরা। এক ঝটকে উঠে বসে পড়ল। কি বললে তুমি? হানিমুন? তুমি ভুলে যাচ্ছ আরাফ, আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। আর একটু বিচলিত হলো না, বরং ফিয়ার হাত ধরে কাছে টেনে নিল। হ্যাঁ, স্বাভাবিক নয়, কিন্তু স্বাভাবিক করতেই তো যাচ্ছি। আমি চাই না তুমি সারা জীবন আমাকে জুনিয়র ভাবো। আমি চাই তুমি আমাকে শুধু স্বামী হিসেবেই দেখো। ফিয়া হতভম্ব হয়ে তার চোখের দিকে তাকালো। আরফের চোখে খুনসুটি নয়, বরং সত্যিকারের আন্তরিকতা ঝলমল করছে। এত সহজে সব স্বাভাবিক হয় না আরাফ, সম্পর্কের জন্য সময় লাগে। আমি সময় দিতে রাজি আছি, কিন্তু বউকে নিয়ে কাটানো মুহূর্তগুলো আমি হারাতে চাই না। তুমি একবার আমার সাথে গেলে হয়তো বুঝতে পারবে আমি তোমাকে কতটা চাই। ফিয়া কিছুক্ষণ চুপচাপ রইল। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, রাগ, লাজ, দ্বিধা, সব কিছু একসাথে। সে কিছু না বলে চাদর টেনে শুয়ে পড়ল। আর হালকা এসে তার মাথার পাশে ফিসফিস করে বলল, বউ, তোমাকে আমি ছাড়বো না। তুমি রাগ করলেও আমি তোমার স্বাভাবিক জীবনের অংশ হবই। ফিয়া চোখ বন্ধ করে রইল, কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতর অজানা একটা কাঁপুনি হচ্ছিল, যা হয়তো ভালোবাসার শুরু। সকালবেলা ফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ পরে চুলগুলো খোলা রেখেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে খুবই সাধারণ লিপস্টিক। তবে সাজার চাইতে তার মুখের ভেতরে ছিল এক ধরনের অস্থিরতা। সে জানে আরফের সাথে একসাথে বাইরে যাওয়া মানে অস্বস্তির দোলাচল। অন্যদিকে আরফ আগেই রেডি হয়ে গিয়েছে, হালকা নীল শার্ট, কালো প্যান্ট পরে বেশ ফ্রেশ লাগছে তাকে। তার হাতে ছোট্ট ব্যাগ, আর চোখে কেমন যেন উজ্জ্বল উচ্ছ্বাস। চলো, দেরি কিসের? ট্রেন মিস করলে কিন্তু আরেকটা ধরতে হবে, আর আমি তেমন ঝামেলা চাই না। তুমি নিশ্চিত আমাকে নিয়েই যাচ্ছ? মানে আমার যাওয়া কি দরকার? একদম দরকার। তুমি ছাড়া আমার একা একা ভালো লাগে না। কাজও করব, ঘুরবো, সময়টাও কাটাবো। তুমি কখনোই সিরিয়াস নও। আমি কি তোমার কাজে বিরক্ত হব না? বিরক্ত নয়, সাহায্য করবে। আমি বলেছি না, একসাথে থাকলে সব সহজ লাগে। ফিয়া আর কিছু না বলে কেবল চুপচাপ ব্যাগ তুলে নিল। দুজনে পাশাপাশি বসে আছে। জানালার বাইরে সবুজ প্রাকৃতিক দৃশ্য যেন সিনেমার দৃশ্যের মতো ছুটে যাচ্ছে। ফিয়া চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে ওর মুখের দিকে তাকাচ্ছে। তুমি জানো, আমি সবসময় চাই তোমাকে আমার কাছেই রাখতে। কেন? আমাদের সম্পর্ক তো স্বাভাবিক না, তুমি বারবার ভুলে যাচ্ছ। আমি ভুলিনি, আমি স্বাভাবিক করতে যাচ্ছি। তুমি দেখবে একদিন আমাদের এই পথটাই সবচেয়ে সুন্দর হবে। ফিয়া কোনো উত্তর দিল না, শুধু মুখটা জানালার বাইরে ঘুরিয়ে রাখলো। কিন্তু তার চোখের ভেতর অজান্তেই একরকম দ্বন্দ্ব জমে উঠেছে। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে তারা পৌঁছালো চট্টগ্রাম শহর। চারিদিকে ব্যস্ততা, মানুষের ভিড়, গাড়ির হর্ন, সব মিলিয়ে এক প্রাণচঞ্চল পরিবেশ। আর ফিয়ার হাত ধরে হোটেলের দিকে নিয়ে যেতে লাগলো। ফিয়া কাঁপতে কাঁপতে হাত ছাড়তে চাইল, কিন্তু আরফ আরও শক্ত করে ধরল। ছাড়ো, সবাই দেখবে। দেখুক না, সবাই জানুক তুমি আমার স্ত্রী। তার একটি ভালো মানের হোটেল চেক ইন করলো।
রিসেপশনে নাম লিখতে গিয়ে আরফ গর্বের সাথে বলল। মিস্টার অ্যান্ড মিসেস আরাফ। ফিয়ার মুখ লাল হয়ে গেল। সে কিছু বলল না, কেবল নিচের দিকে তাকিয়ে থাকলো। আরফ রুমে ঢুকতেই ফিয়া একটু বিরক্ত কণ্ঠে বলল। ফিয়া, তুমি এইসব করতে বাধ্য করো কেন? কারণ আমি তোমাকে লুকাতে চাই না, তুমি আমার বউ, এটা সবার জানার অধিকার আছে। ব্যাপারটা রেখে জানালার ফিয়া ব্যাগটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দূর থেকে পাহাড় আর সমুদ্রের হাওয়া এসে তার মুখে লাগছিল। কেন জানি না, ওর এই জিদ আমার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করে। অন্যদিকে আরফুকে দেখছিল এক দৃষ্টিতে। তার চোখে ছিল এক অদম্য ভালোবাসার ছাপ। বিকেলের দিকে হোটেলে এসে ফ্রেশ হলো দুজন। ফিয়া হালকা গোলাপি কালারের কামিজ পরে বের হলো। ভেজা চুলে স্নিগ্ধ একটা আভা লেগেছিল। আরব তাকে একবার দেখে হাসলো, চোখ সরাতে পারছিল না। এভাবে সুন্দর হলে তো খাবার দোকানে সবাই তোমার দিকেই তাকাবে, আমার দিকে কেউ দেখবেই না। তুমি এসব বাজে কথা বলো কেন? আমি খেতে যাচ্ছি, শপিং করতে না। খাবার তো অজুহাত, আসলেই তো তোমার সঙ্গটাই চাই। চট্টগ্রামের বিখ্যাত খাবারের দোকানে ঢুকলো দুজন। চারিদিকে ভিড়, গন্ধে মুখে পানি চলে আসছে। ওরা বসতে ওয়েটার এসে মেনু দিল। তুমি জানো এখানে কি সবচেয়ে জনপ্রিয়? না, আমি তেমন জানি না। মেজবানি গোশত, চট্টগ্রামের নামের সাথে মিশে আছে, আজ তোমাকে খাওয়াতেই হবে। ওরা অর্ডার করলো মেজবানি গোস্ত, কালাভুনার সাথে সাদা ভাত আর সালাদ। খাবার আসতেই সুগন্ধে ভরে গেল টেবিল। ও, এত ঝাল মশলা! আমি তো ঝাল খেতে পারি না। চেষ্টা করে দেখো, আমি আছি তো পাশে, ঝাল লাগলে পানি দেব। পেঁয়াজ ছোট্ট করে খেতে গিয়ে সত্যি ঝাল পেয়ে কেঁপে উঠল। হায় আল্লাহ, এত ঝাল কে খায়? আর ভাসতে হাসতে পানির গ্লাস এগিয়ে দিল। আমরা খাই, আর আজ তুমিও খাবে, কারণ আমি চাই তুমি নতুন শহরের স্বাদ নাও। ফিয়া বিরক্তির ভান করলো, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল ঝাল মশলার মাঝে। খাবারের আলাদা এক স্বাদ পাচ্ছিল। খাওয়া শেষ হলে আরফ আবার বলল। চট্টগ্রামে এসে ফালুদা না খেলে ভ্রমণই অসম্পূর্ণ। তাই দুজনে মিলে ফালুদা খেলো। ঠান্ডা মিষ্টি স্বাদের মধ্যে ঝাল খাবারে বেশ মিলিয়ে ফিয়ার চোখে একরকম তৃপ্তি ঝিলিক দেখা দিল। আচ্ছা, এইটুকু স্বীকার করতেই হবে, খাওয়াটা খারাপ হয়নি। তাহলেই হলো, তুমি হাসলে, এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ফিয়া সাথে সাথেই মুখ গম্ভীর করে ফেল, যেন নিজের হাসি লুকাতে চাইল। খাবার খেয়ে রাতে হোটেলে ফিরে এলো দুজন। শহরের আলোয় ঝলমলে চট্টগ্রাম হোটেলের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে লাইটে ভরা ব্যস্ত রাস্তা। চারিদিকে এক ধরনের শান্ত অথচ জীবন্ত আমেজ। প্রিয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। হালকা বাতাসে তার চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। হাতে কফির কাপ নিয়ে আরফ এসে তার পাশে দাঁড়ালো। চট্টগ্রামের রাত কেমন লাগছে? শহরটা সত্যিই সুন্দর, ব্যস্ত, তবুও একটা অন্যরকম শান্তি আছে। শুধু শহর সুন্দর না, আমার পাশে দাঁড়ানো মানুষটা থাকায় সবকিছুই সুন্দর লাগছে। ফিয়া সাথে সাথে ভুরু কুঁচকে তার দিকে তাকালো। তুমি কি সবসময় এভাবে কথা বলবে? তোমাকে দেখলেই এমন হয়, সিরিয়াস হয়ে থাকতে পারি না। ফিয়া কফির কাপে চুমুক দিল, কিছু বলল না, কিন্তু চোখে মুখে অল্প লাজুক একটা ভাব চলে এলো। দুজনেই বসে বসে নানান বিষয়ে গল্প করলো। মনে আছে আমাদের প্রথম দেখা? না, আমি মনে রাখতে চাই না। মিথ্যা, তুমি সব মনে রেখেছো, তোমার চোখ বলছে। তুমি খুব বিরক্তিকর। আমি বিরক্তিকর হলেও তোমার জীবনের অংশ হতে চাই। তুমি যতই অস্বীকার করো না কেন, আমি জানি একদিন তুমি আমাকে জায়গা দিবে। ফিয়া চুপ করে গেল। বাতাসে এক মুহূর্তে নীরবতা তৈরি হলো। আস্তে করে আর ফিয়ার হাত ধরল। কি করছো তুমি? কেউ দেখবে? এই মুহূর্তে আমাদের কেউ দেখছে না, শুধু চাঁদ আর আকাশ। ফিয়া কিছু বলল না, কিন্তু ফিয়া ছাড়লো না। লাজুক চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। যাক, আমার বউ ধীরে ধীরে গলছে। চট্টগ্রামের রাতের হাওয়ায় দুজনে নীরব ভালোবাসায় মিশে গেল। পরের দিন সকালবেলা আর ফ্রেশ হয়ে স্যুট পরে নিল, হাতে ফাইল, ল্যাপটপ, ব্যাগ। আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করতে করতে বলল। বউ, আমি মিটিংয়ে যাচ্ছি, তুমি নাস্তা খেয়ে নিও, বাইরে কোথাও যেও না, আমি এসে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ফিয়া ঠোঁট বাঁকিয়ে তাকালো। তুমি মিটিংয়ে যাও, আমি কোথায় যাব বলো তো? আমি কি একা একা ঘুরবো? ঠিক আছে, আমার জন্য একটু অপেক্ষা করো, তারপর আমরা একসাথে যাব।
আরব চলে যেতে ফিয়া খাওয়া দাওয়া করে হোটেলের রুমে একা একা বসে রইল। ফোন হাতে নিল, কিন্তু কারোর সাথে কথা বলতে মন চাইল না। টিভি অন করলো, কিন্তু কিছুক্ষণ পরেই বিরক্ত হয়ে বন্ধ করে দিল। জানালার বাইরে তাকিয়ে দেখল চট্টগ্রামের সকালটা কেমন উজ্জ্বল, অথচ তার ভেতরে এক ধরনের একাকিত্ব কাজ করছে। মনে মনে বিড়বিড় করলো, কি দরকার ছিল আমাকে এখানে আনার? একা একা বসে থেকে আমার একদম ভালো লাগছে না। কয়েক ঘন্টা পর দরজা খোলার শব্দ হলো। আরব রুমে ঢুকলো। গলাটা একটু আলগা, কিন্তু মুখে ক্লান্তি আর হাসি দুটোই। বউ, আমার কাজ শেষ। তুমি কি খুব বোর হয়ে গেছো? অবশ্যই বোর হয়ে গেছি। আমি কি তোমার মিটিং দেখার জন্য এসেছি নাকি এখানে? আহা, রাগ করো না। এখন থেকে পুরোটা সময় শুধু তোমার জন্য। চলো, আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেটা জীবনে ভুলতে পারবে না। ফিয়া বিরক্ত মুখে চুপ করে থাকলো, কিন্তু ভেতর ভেতর কৌতূহল জেগে উঠল। মিটিং শেষ করে রুমে এসে একটু ফ্রেশ হলো আরাপ। তারপর ফিয়াকে বলল, চলো বউ, খাওয়া দাওয়া করে বের হব। আজকে তোমাকে ঘুরিয়ে দেখাবো আসল চট্টগ্রাম। আমি ঘুরতে যাচ্ছি না, একা একা বোর হচ্ছি। তার মানে এই না তুমি এসে আমাকে জোর করে নিয়ে যাবে। একটু রাগ কমাও তো। আমি তোমাকে জোর করছি না, অনুরোধ করছি। প্লিজ চলো। ওরা নিচে হোটেলের রেস্টুরেন্টে গেল। সামনে সাজানো চট্টগ্রামের বিখ্যাত খাবার, কালাভুনা, মেজবানি, গোস্ত, ভুনা খিচুড়ি, ইলিশ ভাজা। আর ফিয়ার দিকে তাকিয়ে বলল, খাও এগুলো। আরে বাহ, কাল তো খেলাম, এটা তো সত্যিই মজার। দেখলে, আমি তো আর মিথ্যা বলি না। খাওয়া শেষে আরফ গাড়ি নিয়ে ফিয়াকে নিয়ে বের হলো। রাস্তায় যেতে যেতে বাতাসে চট্টগ্রামের আলাদা ঘ্রাণ। প্রথমে তোমাকে নিয়ে যাচ্ছি পতেঙ্গা সি বিচে। সেখানে সমুদ্র দেখলে তোমার সব রাগ গলে যাবে, বাজি রাখলাম। ফিয়া চুপ করে বাইরে তাকালো, কিন্তু মনে মনে কৌতূহল হচ্ছিল। গাড়ি থামতেই সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাসের সোদা ঘ্রাণ ফিয়ার মন কেমন যেন শান্ত করে দিল। আর ফিয়ার হাত ধরে বলল, চলো বউ, আজকে শুধু তুমি আর আমি। কোনো মিটিং নেই, কোনো কাজ নেই, শুধু আমাদের দুজনের সময়। তাকে কিছু বলল না, কিন্তু ধীরে ধীরে তার হাত ছাড়ালো না। আর হঠাৎ করে ফিয়াকে জোর করে নিজের দিকে টেনে নিল। সমুদ্রের নরম বাতাস দুজনের চুলে খেলে দেখে দুজনের চুল খেলে দেখে নিচ্ছে। তার কাঁধে ফিয়ার মাথা রাখলে আরফ কণ্ঠে নরম গলায় বলল, তুমি শুধু চোখ বন্ধ করে অনুভব করো। ফিয়া প্রথমে শক্ত করে চাটিয়ে ধরে। ওর বুক এখনো ঘুরছে রাগার লজ্জার মধ্যে। তবু আরফের গলা সেই মধুরতা শুনে হাওয়াই ঢেউয়ের সঙ্গে মিলিয়ে সে অবশেষে চোখ বন্ধ করে দিল। আর ধীরে ধীরে দুহাত ফিয়ার কোমরে জড়িয়ে ধরল। আর একটুখানি কন্ডিশনের মতো চুপ করে ব্লেন্ড হয়ে গেল। সমুদ্রের শব্দ, দূরে জাহাজের হর্ন, আর দুজনের নিঃশ্বাস। এই বাতাসটা নাও, এই ঢেউটা শোনো। আমার হাতে তুমি আছো, আমি তোমাকে ধীরে ধীরে জানবো। তুমি ভাবো না যে তোমাকে জোর করে কোনো কিছুতে টেনে নিচ্ছি। শুধু অনুভব করো বউ। ফিয়ার হৃদয় অচেনা ছন্দে তার কাছে স্থির হয়ে গেল। চোখ বন্ধ থাকায় তার রাগ কিছুটা নরম হলো। বহু স্মৃতি, বহু বছরের দিন এবং আরফের অনবরত ধৈর্য সব মিলিয়ে মনে এক বিরামদায়ক শান্তি দিল। সে নিজের হাতে আরফের কাঁধ আঁকড়ে ধরে ফিস ফিস করে বলল, কষ্ট লাগছে, কিন্তু তুমি তোমার মতো থাকো। আমি যেমন তেমন থাকবই। আর তুমি ধীরে ধীরে দেখবে আমি ভুলিনি কিভাবে তোমাকে সম্মান করতে হয়। সমুদ্রের ঢেউ যখন বালুকাতে চাপ মেলে যায়, ফিয়ার মনে অদ্ভুত এক চাপ পড়তে শুরু করলো। আত্মরক্ষা আর আত্মবিশ্বাসের মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছে টুকটুকে এক স্নিগ্ধ ভরসা। সে চোখ খুলে সামনের সীমানের সমুদ্রটাকে দেখে। আরফের হাতে মাথা রেখে ভেতরে বলে, দাঁড়াও একটু, আমি চাই আমি তোমার পাশে থাকি। থাকবো সারা জীবন। রাত গভীর। হোটেলের রুমে ঢুকতেই ফিয়া কৌতূহল আর একটু দ্বিধা নিয়ে আরফের দিকে তাকালো। চেয়ারে বসে থাকা আরফ কফির কাপ রেখে হাঁটে। বাইরের সমুদ্রের কোলাহল দূরে টিকে আছে। তুমি আমাকে কেন বিয়ে করেছো আরাফ? আরফ সামান্য অবাক হয়ে ফিয়ার মুখের দিকে তাকালো। সে একটু নরম কণ্ঠে বলল, এসব কথা কেন বলছো? তুমি তো জানো পরিবার আমাদেরই দিয়েছে। ফিয়া ঠোঁট কুচকি নিয়ে কড়া ভঙ্গিতে
ফিরে বলল, একদম মিথ্যা বলবে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে আগে থেকেই পছন্দ করো, সেই জন্যই তুমি আমাকে বিয়ে করেছো। আরব স্তব্ধ হয়ে চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তেমন কিছু নেই আপু, তুমি ভুল বুঝছো। ফিয়া চোখ মেলে আরবকে টের দিল। তার চোখের ভঙ্গি, ভাষানা সব কিছুই অমুক ইঙ্গিত দেয়। সে একটু এগিয়ে এসে হালকা স্বরে বলল, তোমার চোখ তো অন্য কথা বলছে। একটা ছেলে গোটা মেয়ের কাছে দাঁড়ালে চোখে তো সব বলে ফেলে। আমার মনে হচ্ছে তুমি বহুদিন ধরে আমাকে চাও। আরবের কপালে আরবের কপালে বাজ পড়ল। সে কথা বলতে চাইল, কোনো জোরে শব্দ হলো না। সে সামান্য কাঁধ ঝাপটিয়ে পিছনে সরে গেল চুপচাপ। তার মুখে একটা মিলেমিশে থাকা অনিশ্চয়তা আর লজ্জার আভা। ফিয়া তার চোখে এখন কাচের মতো ঝিলিক দেখল। আশা আর ব্যথা মিলে আছে। কথা না বাড়িয়ে সে ধীরে ধীরে মাথা নামিয়ে নিল। কোনো কথাও আর বলা হলো না। রুমে নীরবতা নেমে এলো। মাত্র দুজনের নিঃশ্বাস আর বাইরের সমুদ্রের মৃদু শব্দ। আরব উঠে জানালার দিকে চলে গেল। হাত দুটো সামনে এনে একে অপরের উপর রেখে চুপচাপ দাঁড়ালো। তার ভেতরে এক অচেনা খেলা চলে। বলতে চাই, মানতে চাই, কিন্তু ভয়ও আছে। ফিয়া সেই অচেনা ভাবটা টের পেয়ে কেমন কাঁপছে। ফিয়া ধীরে ধীরে চেয়ার থেকে উঠে আরবের কাছে গেল। তার কণ্ঠ মৃদু হলো, যদি সত্যি তুমি আমাকে আগে থেকেই পছন্দ করে থাকো, কিন্তু সেটা ঠিকমতো বললেই হলে হয়তো আমি আজ এত রেগে থাকতাম না। আরব শেষ পর্যন্ত মুখ খুলল, কিন্তু তার কণ্ঠ কম্পয়মান হয়ে উঠল। আমি বলতে চাইনি, ভয় ছিল। তুমি আমার সিনিয়র, আমি চাইনি তোমাকে বিব্রত করতে, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি হঠাৎ করে নয়। ওর কানে এতটা অস্পষ্ট সুর শুনল, আচমকা প্রশান্তি আর বেদনার মিশ্রণ। তার বুকে কাঁপন এসে বসল। মুখে অধৈর্য আর চোখে স্বল্প অঝরে জল। না বলতে পারল না। রুমের মধ্যে দুজনেই দাঁড়িয়ে রইল, একজন লজ্জায় আরেকজন কৌতূহলে। বাড়ির সমুদ্র ঝাপটায়, আর ভিতরে দুই হৃদয়ের মধ্যে প্রথম কথাগুলো বেজে উঠল, যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর প্রথমবার ফিয়াকে দেখেছিল একেবারে সাধারণ একটা দিনে। সেদিন ফিয়া খুব বেশি সাজগোজ করেনি, শুধু সাদামাটা পোশাক, চুল খোলা আর হাতে কয়েকটা বই ছিল। কিন্তু আরফের চোখে পড়েছিল ওর সেই সহজ নির্ভেজাল হাসিটা। মানুষের ভিড়ের ভিতরে ফিয়া আলাদা করে চোখে পড়ছিল। ওর চোখে এক অদ্ভুত স্বচ্ছতা, যেন পুরো পৃথিবীকে চুপ করিয়ে দেওয়ার মতো শক্তি আছে। আরফের মনে হয়েছিল এই মেয়েটা অন্যরকম, ঝলমলে সাজে নয়, বরং সরলতায় মোড়ানো এক অদ্ভুত আকর্ষণ। তারপর থেকে যতবার ফিয়াকে দেখেছে, আরফের ভেতরে অদ্ভুত একটা টান তৈরি হয়েছে। ফিয়ার রাগ, জেদ, এমনকি ছোটোখাটো ঝগড়াও আরফকে হাসাতো, কারণ প্রতিবারই সে বুঝতে পারত এই মেয়েটার ভেতর এক বিশাল সমুদ্র লুকানো আছে, যা এখনো কেউ খুঁজে পায়নি। একসময় আরফ নিজেই উপলব্ধি করল, আমি প্রেমে পড়ে গেছি সেই মেয়ের, যে জানেই না আমি ওকে কতটা দেখি, কতটা অনুভব করি। রাত গভীর। হোটেলের রুমে দুজন চুপচাপ বসে আছে। বাইরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, ভিতরে তাদের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ ফিয়া বলল, তুমি আমাকে এসব আগে কেন বলনি আরাফ? আরফ একটু হেসে তারপর চোখ মেলে ফিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি তো জানো আপু, তুমি আমার বর হিসেবে মানছো না, তাই বলিনি। আরফ ধীরে ধীরে গল্পটা বলতে শুরু করলো। আপু, প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু সময় যত গিয়েছে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার জীবনের অংশ না হলে আমি সম্পূর্ণ হতে পারবো না। তাই আমি আমার মাকে রাজি করাই তোমার জন্য। মায়ের সঙ্গে তোমার মায়ের কথাও হয়েছে, ওরাও আমাদের বিয়ের ব্যাপারে সম্মত। সব ঠিক করেছিলাম আমি এবং আমার মা। তুমি এত কিছু আমাকে না জানিয়ে করলে? আমি তো জানতাম তুমি আমাকে বর হিসেবে মানবে না, তাই চুপচাপ ছিলাম। ফিয়া কিছু বলল না, শুধু ধীরে ধীরে চুপচাপ বসে রইল। তার মনে অচেনা অনুভূতি জেগে উঠল, রাগ আর বিস্ময়ের মধ্যে মিশে এক ধরনের উত্তেজনা। আপু, এখন সব কিছু ঠিক আছে। তুমি যদি চাও আমরা ধীরে ধীরে এগোতে পারি, কিন্তু তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। শুধু সেই ভালোবাসা দেখানোর সময় তোমার
নিয়ন্ত্রণে। ফিয়া চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নিল। মনে মনে ভেবেছিল এই ছেলে যে সবসময় জুনিয়র অবহেলিত, এবার বুঝিয়ে দিল তার ভালোবাসা কোনো খেলা নয়। আরফও ফিয়াকে পাশে দিকে টেনে ধরল, মৃদু গলায় বলল, আপু শুধু বিশ্বাস করো, আমি সব সময় তোমার পাশে থাকবো। ফিয়া চুপচাপ থাকলো, কিন্তু তার চোখের কোণে অল্প অল্প জলের ঝিলিক। ভেতরে কষ্ট আর রাগ মিশে হলো। ধীরে ধীরে আরফের প্রতি ভরসা জন্মাতে লাগলো। বাইরে সমুদ্রের ঢেউ যেন তাদের অনুভূতির সাথে মিশে এই রাতকে আরও রোমান্টিক করে তুলল। রাতের নীরবতা ঘিরে রেখেছিল হোটেলের রুমটা। আর ফিয়ার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। আপু, আমি কি তোমাকে একটু আদর করতে পারি? ফিয়া লজ্জায় চোখ নামিয়ে নিল, হাতে একটু অনির্দিষ্টভাবে কাপড় চেপে ধরল। কিছু বলতে পারছিল না। আর ধীরে ধীরে তার পাশে চলে এলো, হাতের তালু ফিয়ার কোমরে রেখে একটু চাপ দিয়ে টেনে নিল। ফিয়ার শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু সে কিছুই বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। আর তার কাঁধে মাথা রাখলো, ধীরে ধীরে ফিস ফিস করে বলল, শুধু চোখ বন্ধ করে অনুভব করো। তারপর আরফ ধীরে ধীরে ফিয়ার ঠোঁটে কিস করলো, মৃদু করে চুমো। ফিয়া হঠাৎ চমকে উঠল, কিন্তু আরফ চালো না। আবার কপালে কপাল, বুকে ছোট ছোট চুমু দিয়ে তাকে আদর করতে লাগলো। ফিয়া চোখ বন্ধ করে লজ্জায় নীরব রইল, কিছু বলতে পারল না, শুধুই অনুভব করলো। আরফের নিঃশ্বাস, উষ্ণতা, আলতো স্পর্শ সব মিলিয়ে যেন ধীরে ধীরে তার মনকে শান্ত করছিল। আরফ আবার কাঁধে হাত বেয়ে পড়ল। দেখো, আমি তোমাকে আঘাত করতে চাই না, শুধু তোমার কাছে থাকতে চাই। ফিয়া ছোট্ট শ্বাস পেল, নিজের হাত ধীরে ধীরে আরফের পিঠে রাখলো, চুপচাপ নিঃশব্দে, কিন্তু ভেতর ভেতর তার মনটা অদ্ভুত এক আনন্দে ভরে উঠল। সমুদ্রের ঢেউ বাইরে বাজছে, আর মনের এই ছোট্ট নীরব আদরের মধ্য দিয়ে দুজনের মধ্যকার দূরত্ব ক্রমে মুছে যাচ্ছে। রাতের নীরবতা ঘিরে রেখেছে হোটেলের রুম। আর ফিয়ার দিকে ধীরে ধীরে তাকিয়ে বলল, প্লিজ রেসপন্স করো। তুমি এভাবে শক্ত হয়ে থাকলে আমি কিছু করতে পারবো না। আমি শুধু তোমাকে কাছে পেতে চাই। যদি তুমি রেসপন্স না করো, আমার মনে হবে আমি জোর করে কিছু করছি। প্লিজ রেসপন্স করো। ফিয়ার চোখ প্রথমে মৃদু কেঁপে উঠল, সে একটু থেমে তারপর ধীরে ধীরে আরবকে জড়িয়ে ধরল। আরব তার উত্তর পেয়ে যায়, মনে হয় যেন সব শূন্যতা দূর হয়ে গেল। আরব আর কিছু না বলে ফিয়ার ঠোঁটে হালকা কিস শুরু করলো, এরপর ধীরে ধীরে গলায়, কপালে, বুকে ছোট্ট ছোট্ট চুমু দিয়ে তাকে আদরে ভরিয়ে দিল। প্রিয় প্রথমে কিছু বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে আরফের উষ্ণতা, কোমল স্পর্শ অনুভব করলো। সে ধীরে ধীরে আরফের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস নিল। আরব ফিস ফিস করে বলল, দেখো, আমি তোমাকে শুধু আদর করতে চাই, আর কিছু চাই না। তুমি চাইলে তুমি আমাকে সরাতে পারো, আমি কোনো চাপ দিব না। ফিয়া অল্প হেসে আরও শক্ত করে আরবকে জড়িয়ে ধরল। আর বুঝলো ফিয়া এখন আর তাকে ঠেলছে না, বরং নিজের মতো করে সেও মুহূর্ত উপভোগ করছে। ধীরে ধীরে আরব আবার ফিয়াকে ঠোঁটে কিস করলো। ধীরে ধীরে আরব আবার ফিয়ার ঠোঁটে কিস করতে লাগলো, আদরে ভরিয়ে দিল। ফিয়ার সমস্ত রাগ, দ্বিধা, লজ্জা ধীরে ধীরে কমতে লাগলো। সে এবার আর চুপ থাকলো না, চোখ বন্ধ রেখে আরবের স্পর্শ উপভোগ করলো। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, হোটেলে নীরবতা, আর দুজনের নিঃশব্দ আবেশ, সব মিলিয়ে রাতের মুহূর্তটি যেন তাদের অন্যরকম এক জগৎ হয়ে উঠল। পরের দিন সকালে হোটেলের রুমে আলো ঢুকতেই আরব ফিয়ার চোখের সামনে চমক দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠো বউ, তোমাকে সূর্যোদয় দেখিয়ে নিয়ে আসি। ফিয়া হালকা গলা উঁচিয়ে বলল, আমার খুব কষ্ট লাগছে, একটু ঘুমাতে দাও। আগে দেখে আসি, তারপর রেস্ট নিও। ফিয়া আর কিছু বলতে পারল না, কারণ আরব ইতিমধ্যে হাত ধরে টেনে নিল। সে ধীরে ধীরে ফিয়াকে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগিয়ে তুলল, তারপর রুমের বাইরে বের হয়ে গিয়ে হোটেলের বারান্দায় দাঁড় করালো। সূর্যোদয় ধীরে ধীরে সমুদ্রের উপরে উঁচু হতে শুরু করলো। আকাশে লাল ও কমলা রং আর সমুদ্রের নীল ছায়া মিলেমিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছিল। আরব ফিয়াকে কোমলভাবে জড়িয়ে ধরে বলল, দেখছো বউ, এই দৃশ্য শুধু আমাদের জন্য। ফিয়া চোখ ধীরে ধীরে খোলার চেষ্টা করলো। ক্লান্তি থাকলো আরফের উত্তেজনা এবং সূর্য উদয়ের রং তাকে অনায়াসে মোহিত করলো। তার চোখের ভেতর ধীরে ধীরে বিস্ময় আর আনন্দ জেগে উঠল। আরফ হালকা হাসি দিয়ে
বলল। এখন চলো, একটু দেখেছো, তারপর রেস্ট নাও। ফিয়া চুপচাপ মাথা হেলে সম্মতি জানালো। আর ধীরে ধীরে ফিয়ার হাত ধরে তাদের বারান্দায় দাঁড় করালো। সূর্যোদয় দেখার এই মুহূর্তে দুজনের জন্য স্মরণীয় হয়ে গেল। চট্টগ্রামের সকালে সূর্যোদয় দেখে ফিরে আসার পরে আরফ এবং ফিয়া হোটেল থেকে বের হয়ে শহরের ব্যস্ত বাজারে চলে গেল। চলো, আজ বাজার ঘুরবো, কিছু কেনাকাটা করতে হবে। আমি তো বলেছি আমি বেশি কিছু চাই না। আরফ কাঁধে হাত দিয়ে বলল। আজকে সবই আমার খরচ, শুধু উপভোগ করো। বাজারে তারা প্রথমে আরফের মা এবং ছোট বোন আহির জন্য কেনাকাটা শুরু করলো। ফিয়া শুধু পাশে দাঁড়িয়ে হাসলো। আরফের খুশি এবং পরিবারের প্রতি যত্ন দেখে এরপর ফিয়া তার মায়ের জন্য কিছু জিনিস বাছাই করলো। সাজসজ্জা, ছোটোখাটো জিনিস, রঙিন শাড়ি, কিছু পছন্দের মিষ্টি। আরফ সব নিয়ে খুশি হয়ে বলল। আপু, দেখছো তোমার মায়ের জন্য সব ঠিকঠাক আছে তো? ধন্যবাদ, কিন্তু তোমার এত খরচ করা ঠিক না। আজকে তুমি শুধু পছন্দ করো, আমার কিছু করতে হবে না। বাজারে ভিড়, দোকানের রঙিন আলো আর মানুষের উৎসাহ সব মিলে এই দিনটা দুজনের জন্য আনন্দের এক বিশেষ স্মৃতি হয়ে গেল। আরফ আর ফিয়া একসাথে হাতে হাত রেখে ঘুরছিল, হাসি খুনসুটি আর ছোট্ট ছোট্ট আদর দিয়ে সময় কাটাচ্ছিল। সকালে আহি কলেজের জন্য রেডি হয়ে বের হলো। হঠাৎ এক ছেলে তার সামনে এসে দাঁড়ালো। দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। যা বলবেন তাড়াতাড়ি বলুন। আমি তোমাকে পছন্দ করি। কেন বুঝছো না? তো এখন আমাকে এসব কথা বলবেন না, আমার পরিবারের লোক শুনলে রাগ করবে। তাহলে আমি তোমার পরিবারকেই প্রস্তাব দেই। আহি হঠাৎ থেমে গেল, কিছু বলতে পারল না। মনে মনে ভাবল, এ ছেলেটা সত্যি কি এতটাই দৃঢ়? আয়ন তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আহি, আমি চাই তুমি জানো আমি শুধু তোমার জন্যই এগোচ্ছি। আমি তোমাকে ভালোবাসি। আহি চুপচাপ রইল, চোখে অল্প বিস্ময় আর কৌতূহলের ঝলক। বিকেলের সময় আরফ এবং ফিয়া বাড়িতে পৌঁছালো। রুমের দরজা খোলার সাথে সাথে আরফের মা এবং আহি খুব খুশি হয়ে উঠল। ওহে, তোরা আবার ফিরে এলি? তোরা ছিলি না, বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগছিল। ভাইয়া, ভাবি, সত্যি আজকে বাড়িতে এত নিঃশব্দ। তোরা না থাকলে যেন কিছুই আনন্দ ছিল না। তাই তো আমরা দ্রুত ফিরে এসেছি। এতক্ষণ বাইরে থেকেও তুমি যেন সব ঠিক রেখেছিস, খুব ভালো করেছিস। ভাইয়া আর ভাবি, এখন আর একা একা আনন্দ নিতে হবে না, আমরা সবাই মিলে থাকবো। ফিয়া আর আরফ একে অপরের দিকে হালকা তাকিয়ে হাসলো। মনে হচ্ছিল বাড়িতে ফিরে আসার এই মুহূর্তটা তাদের জন্য এক শান্তি এবং আনন্দের সময় হয়ে উঠেছে। ফিয়া ব্যাগ থেকে সুন্দর মোড়ানো গিফট বের করলো। চোখে ছোট্ট হাসি আর উচ্ছ্বাস দেখা গেল। এগুলো তোমাদের জন্য। ও ফিয়া, তোমাকে ধন্যবাদ, এত সুন্দর গিফট। ভাইয়া, ভাবি, কি সুন্দর, আমি একেবারে খুশিতে উড়ে যাচ্ছি। ফিয়া ধীরে ধীরে আরফের দিকে তাকালো, হালকা লাজুক হাসি দিয়ে বলল। সবাই খুব খুশি, তাই না? আরফ কাঁধে হাত দিয়ে হেসে বলল। বউ, তুমি সব কিছুতেই সব কিছু করে দিচ্ছ, তাই তো তোমায় পছন্দ করি। দেখ। আরফের মা গিফট খুলে দেখলো, চোখে আনন্দ ঝলক। আহিও একইভাবে গিফট পেয়ে খুশিতে লাফ দিয়ে ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ফিয়া মনে মনে ভাবল, এই মুহূর্তগুলোই আসল আনন্দ। দেখে সবাই খুশি আর তার ছোট চেষ্টাও কারোর মুখে হাসি ফোটাচ্ছে। সো বউ, তুমি শুধু হাসি দাও আর আমি শুধু পাশে থাকি। ফিয়া হালকা লাজুক হেসে আরফের দিকে তাকালো। রাতের নীরবতা ঘিরেছিল ঘরটা। আরফ ধীরে ধীরে তার মায়ের রুমে দরজা খুলে প্রবেশ করলো। মা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কি কথা বলবে এভাবে হঠাৎ করেই? মা, ছোটবেলা থেকে আমি যতবার বাবার কথা জিজ্ঞেস করেছি তুমি সবসময় এড়িয়ে গেছো। আমার বাবা আসলে কোথায়? তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন? তুমি তো এখনো আমাকে বলনি। আরফের মা মুখ চেপে ধরা ধীরে বলল। আজ হঠাৎ করে এই প্রশ্ন, এসব কথা? মা, আমার জানার অধিকার আছে আমার বাবা কোথায় আছে, বলো, নাকি সে সত্যিই নেই? আরফের মা কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠে কড়া ভাব নিয়ে বলল। তুমি বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও।
আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। আর ধীরে ধীরে রুম থেকে বের হয়ে দাঁড়ালো, মুখে অস্পষ্ট ভাব। মনে মনে ভাবলো তার বাবা কোথায়, আর তার মা কেন তাকে এই বিষয়ে কিছু বলতে চায় না। হৃদয়ে একটা অদ্ভুত সন্দেহ জন্মালো, কেন যেন অজানা কোনো রহস্য ঘিরে রেখেছে তার অতীত। আর আরাফ ঘরে ঢুকতেই ফিয়া চোখে হালকা উদ্বেগ নিয়ে তাকালো। কি হয়েছে তোমার? এমন চিন্তিত লাগছে কেন? তেমন কিছু না, এমনি। কি হয়েছে আমাকে সত্যিটা বলো। আমার মা কিছুতেই আমার বাবার কথা বলতে চায় না। কিছু একটা সত্যি আছে যা সে আড়াল করছে। আমি বুঝতে পারছি না সে কি আড়াল করছে। ফিয়া খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার মাও আজ পর্যন্ত আমার বাবার কথা আমাকে বলেনি। আমি অনেকবার জানতে চেয়েছি আমার বাবা কোথায়, কিন্তু তিনি বলেননি। পরে আরাফের চোখে বিস্ময় দেখিয়ে বলল, তাহলে কি তোমার বাবা আর আমার বাবার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? হতে পারে, না হলে এতদিন নিশ্চয়ই আমার মা বলতো বাবা কোথায়। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা এসে ধরল। মনে হচ্ছিল অতীতের কোনো অজানা বাধা ধীরে ধীরে তাদের সামনে খুলে আসছে। সকলে আরফ অফিসের জন্য রেডি হয়ে বের হলো। আর অফিসে পৌঁছাতেই সে কেবিনে বসে ডেস্কের উপর চেয়ার ঠেলে মাথা নিচু করে ভাবতে শুরু করলো। আমার মা কিছুই বলতে চায় না, কিন্তু এমন কিছু সত্য আছে যা সে আড়াল করছে। আমি সবটা জানবই। সে চেয়ার ঘুরিয়ে জানালার দিকে তাকালো। বাইরের মানুষদের ব্যস্ততা দেখতে দেখতে ভাবলো, প্রথমে আমাকে বাবাকে খুঁজে বের করতে হবে। আমি জানতে চাই আমার বাবা কোথায় আছে, কি তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। তার চোখে অদ্ভুত অস্থিরতা, এক সংকল্পের ঝলক দেখা গেল। মনে হচ্ছিল আজ থেকে আর কোনো কিছু তাকে থামাতে পারবে না। এই রহস্য আমি উদ্ঘাটন করব। সত্যটা যতই কঠিন হোক আমি জানব। সে ডেস্কের উপর কাগজপত্র একপাশে সরিয়ে দিয়ে কম্পিউটার স্ক্রিনে কিছু নোট খুঁজতে লাগলো। মনে মনে প্রস্তুতি নিল, এবার বাবার গোপন তথ্য খুঁজে বের করার অভিযান শুরু। রাতের অন্ধকারে আরাফ বাড়ি ফিরে এলো। ফিয়া তার রুমে বসে থাকতে দেখি ধীরে এগিয়ে আসলো। কাল রেডি হয়ে থেকো, আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। হঠাৎ আমাদের বাড়িতে কেন? তোমার মা সত্যটা আমাদেরকে বলতে পারবে। আমার মা কিছুই বলছে না, তাই তোমার মায়ের কাছ থেকেই শুনতে হবে। ঠিক আছে, কাল রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে সরাসরি তোমাকে নিয়ে যাব। ফিয়া মাথা হেলালো। মনে মনে ভাবলো আরফ যেন সত্যটা খুঁজে বের করতে কোনো কিছুই বাদ দিতে না চায়। আরফ যেন সত্যিটা খুঁজে বের করে, কোনো কিছুই বাদ দিতে চায় না। আরফ যেন সত্যটা খুঁজে বের করতে কোনো কিছুই বাদ দিতে চায় না। সে জানতো আগামীকাল এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পরের দিন বিকালে ফিয়া আর আরফ ফিয়াদের বাড়িতে চলে গেল। ফিয়ার মা বসার ঘরে বসেছিল, টুকটাক কথা বলতেছিলেন। মা, আমি আপনার কাছে একটা সত্যি জানতে এসেছি। কি জানতে চাও বাবা? আপনি নিশ্চয়ই জানেন যে আমার বাবা কোথায়। ফিয়ার মা হঠাৎ চমকে উঠলেন, চোখে অদ্ভুত আতঙ্কের ঝলক। ফিয়ার কিছু আড়াল করবেন না, আমাকে সত্যিটা বলুন। মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বলেন, তোমার বাবার ফিয়ার বাবা দুজনেই জেলে আছে। আরফ আর ফিয়া দুজনেই একসাথে চমকে উঠল। তাদের মুখে হতবাকতার ছাপ, মনে ভয় ও আতঙ্কের মিশ্রণ। জেল? আমার বাবা? এটা সত্যি কি সম্ভব? মা কিছুই বলছিলেন না কেন? দুজনের মনে একই প্রশ্ন, কেন তাদের বাবা এতদিন এভাবে আড়াল করা হয়েছে। তাদের সামনে ছিল এক অজানা রহস্যময় অধ্যায়, যা ধীরে ধীরে উদ্ঘাটন হতে চলেছে। আরব চোখে অবাকত্বের ছাপ নিয়ে, কণ্ঠে করা ভাব নিয়ে জানতে চাইল, কি এমন হয়েছে যে আমাদের বাবা জেলে চলে গেলেন? ফিয়ার মা ধীরে ধীরে কথা বলল, চোখে বিষাদ আর ভয় জড়িয়ে। সেটা অনেক বড় ঘটনা আরাফ। তোমার বাবা, ফিয়ার বাবা আর আরও একজন বন্ধু, তিনজন খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু সেই তিন বন্ধু, যাকে আমরা বন্ধু বলি, সে বন্ধুত্বের আড়ালে বিশ্বাসঘাতকতা করেছিল। বিশ্বাসঘাতকতা? কিভাবে? সে ব্যবসায় লাভের অংশ নিজের পকেটে রাখত। তোমার বাবা আর ফিয়ার বাবা সবটা ধরেই ফেললেন। তখন সে মিথ্যা নাটক সাজায়, নিজের কর্মচারীকে হত্যা করে, আর সেই দোষ তোমার বাবা আর ফিয়ার বাবার উপর চাপিয়ে দেয়।
ফিয়া এবং আরব দুজনেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল বাতাসে কেমন জোরালো নীরবতা ভেসে যাচ্ছে, হৃদয় চাপা আতঙ্কে ভরা। এত বড় ঘটনা! মা, তুমি আমাকে আগে কেন বলনি? আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। ফিয়া ধীরে ধীরে আরফের দিকে তাকালো। চোখে তার মধ্যে সাহস ও আশার ঝলক। মনে হচ্ছিল তাদের সামনে এখন এক নতুন লড়াই শুরু হতে চলেছে, অতীতের অনেককে উদ্ঘাটন করা এবং বাবাদের নাম সাফ করা। পরের দিন থেকে আরাফ এবং ফিয়া একসাথে পরিকল্পনা করতে শুরু করলো। আমাদের বাবা নির্দোষ, সত্য বের করতে হবে, আর যাকে বন্ধু বলে তার মিথ্যা বের করতে হবে। ফিয়া হাসি মিশ্রিত দৃঢ়তা নিয়ে বলল, আমরা একসাথে থাকবো, প্রমাণ খুঁজে বের করব। কোনো কিছুতেই আমাদের থামাতে পারবে না। তারা প্রথমেই বাবাদের অতীতের দলিলপত্র, ব্যবসার নথি আর সেই কর্মচারীর মৃত্যুর সংক্রান্ত তথ্য খুঁজতে শুরু করলো। অফিস, পুরনো বান্ধবী ও সহকর্মীদের কাছে তথ্য জোগাড় করা, পুরনো চিঠি ও নথি মিলিয়ে সত্য উদ্ঘাটন, সবই তাদের পরিকল্পনার অংশ। তুমি পাশে থাকো, আমরা ধাপে ধাপে প্রমাণ বের করব। হ্যাঁ, আমরা একসাথে। বাবা ওনাদের স্বাভাবিক জীবনে ফিরবে। এভাবে শুরু হলো তাদের লড়াই, অতীতের অন্যায়ের বিরুদ্ধে সত্যের জন্য। দুজনের মধ্যে এক অদ্ভুত সাহস ও দৃঢ়তার বন্ধন গড়ে উঠল, যা শুধু বাবাদের জন্যই নয়, তাদের নিজেদের সম্পর্ককেও আরও মজবুত করলো। আর ফিয়া ধাপে ধাপে প্রমাণ খুঁজতে লাগলো। এখানে কিছু গোপন হিসাব আছে, এটা দেখাই যে কেউ স্বার্থের জন্য অন্যকে ফাঁসিয়েছে। হ্যাঁ। ফিয়া পাশে বসে মনোযোগ দিয়ে বলল, ধাপে ধাপে এগোতে হবে, আমরা হঠাৎ সব চাইলে তথ্য হারাবো। তারপর তারা পুরনো কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করলো, যারা সেই সময় ঘটনায় জড়িত ছিলেন। ধীরে ধীরে তারা প্রত্যেকের কথাই মিল খুঁজতে লাগলো। আরাফ, তুমি দেখছো তো প্রত্যেকের কথায় একই রকম ফাঁক আছে। এখান থেকে আমরা প্রমাণ বের করব বাবা ও তোমার বাবা নির্দোষ। প্রতিটি সূত্র, প্রতিটি নথি এবং সাক্ষী, সব মিলিয়ে তারা ধীরে ধীরে সত্যের দিকে এগোচ্ছে। তাদের মনোবল ও একতার কারণে প্রতিটি ছোট জায়গায় তারা নতুন তথ্য খুঁজে পাচ্ছে। 1 মাসের কঠোর অনুসন্ধান আর প্রমাণ সংগ্রহের পর আজ সবকিছু আদালতে উপস্থাপন করা হলো। আদালত কক্ষে উত্তেজনা চরমে। অবশেষে রায় ঘোষণা করা হলো, ফিয়ার বাবা ও আরবের বাবা নির্দোষ। ফিয়া আর আরব একসাথে বাইরে বের হলেন, চোখে আনন্দ আর উত্তেজনা। ততক্ষণে আরবের মা ছুটে এসে আরবের বাবার দিকে দৌড়ে গেলেন, চোখে জল। তুমি কোথা থেকে আসলে? মা, আমরা সমস্ত প্রমাণ দিয়ে বাবাকে বের করেছি। তুমি যদি আমাদেরকে সত্যিটা আগে বলতে, অনেক আগেই বাবা বের হয়ে আসতে পারতেন। আরবের মা কণ্ঠে দুঃখ ও অনুতাপ মিশিয়ে বলেন, তুই আমাকে ক্ষমা করিস। আমি ভেবেছিলাম যদি তুই জানতিস যে তোর বাবা আসামি, তুই তাকে ভুল বুঝবি। সেই জন্যই আমি তোকে আগে কিছুই বলিনি। মা, আমি কখনোই আমার বাবাকে অবিশ্বাস করতাম না। তুমি আমাকে ভুল বুঝছো। ফিয়া পাশে এসে আরবের হাত ধরে বলল, আমরা একসাথে সবটা পেরেছি, সত্য সবসময় জিতেই। আরফের বাবা, ফিয়ার বাবা আর তাদের পরিবার সবাই একসাথে মিলিত হলো। আনন্দ আর আনন্দ মিশ্রণ। দীর্ঘদিনের চিন্তা আর দুঃখ শেষ হয়ে গেল। আরফ নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আজ থেকে আর কোনো আড়াল নয়, আমরা একসাথে সত্যের পথে থাকবো। ফিয়া আর আরফ একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি দিল। মনে হচ্ছিল সব লড়াই, সব প্রতিকূলতা ও কঠোর পরিশ্রম শেষে তাদের পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একদিন বিকেলে আয়ানের বাবা মা আহির বাড়িতে হাজির হলো বিয়ের প্রস্তাব নিয়ে। আমরা চাই আমাদের ছেলে আয়ানের সাথে আপনাদের মেয়ে আহির বিয়ে হোক। সে সত্যি আপনাদের মেয়ের জন্য পাগল। আমাদের মেয়ে তো আয়ানের চেয়ে অনেক ছোট, এটা কি ঠিক হবে? এতে কোনো সমস্যা নেই। বয়সের ফারাক সমস্যা নয়, প্রয়োজন শুধু সম্পর্কটা গড়ে তোলা। আমরা পরে সব ঠিক করে নেব। আর আমার ছেলে সত্যি আপনার মেয়েকে খুব পছন্দ করে। ঠিক আছে, আমরা প্রথমে আপনার ছেলের খোঁজ খবর নিয়ে দেখব। ঠিক আছে বাবা, আগে খোঁজ খবর করে নাও। তোমরা দেখে নাও কোনো বাজে রিপোর্ট আছে নাকি। হ্যাঁ, আমরা খোঁজ খবর নিয়ে সব ঠিকঠাকভাবে যাচাই করব।
ফিয়া পাশে দাঁড়িয়ে শান্তভাবে হাসি দিল। মনে হচ্ছিল নতুন প্রস্তাবের সঙ্গে আহির জীবনও নতুন মোড় আসছে। আর আরাফ ও ফিহা সব কিছু মনোযোগ দিয়ে সামলাচ্ছে। এক সপ্তাহ খোঁজখবর করার পর আরাফ মায়ের কাছে এসে বলল, মা, আমি খোঁজ খবর নিয়েছি। আয়ান ছেলেটা খারাপ নয়, সে ভালো ছেলে। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে আহিকে বিয়ে দেওয়াই যায়। ঠিক আছে মা, আমি রাজি। এরপর আরাফের মা ফোন দিল। আমরা বিয়েতে রাজি। ধন্যবাদ, শুনে খুব ভালো লাগলো। আমরা অপেক্ষা করব। ফিয়া পাশে এসে আরাফের কাঁধে হাত রেখে বলল, এবার আহিরও সুখ নিশ্চিত, আর আমরা সবাই শান্তি পেয়েছি। এভাবে খোঁজ খবর ও যাচাইয়ের পরে আহির জন্য সব ঠিক হলো। নতুন সম্পর্কের সূচনা আর ভালোবাসার সম্ভাবনা ধীরে ধীরে সামনে এলো। আজ আহির হলুদের দিন। আহিকে হলুদে সাজানো হয়েছে রঙে আর জড়াজড়িতে, সে যেন আরও সুন্দর লাগছে। ফিয়া অনেক সুন্দর করে সেজেছে, চুলে হালকা ফুল, পরনে নরম শাড়ি। আর ফিয়ার দিকে তাকিয়ে হা করে বলল, তোমাকে এত সুন্দর লাগছে। আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না, আমি এসব সহ্য করতে পারি না। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, তাই তো দেখছি। ফিয়ার গাল লাল হয়ে গেল। আহির আনন্দ ও উৎসবের মধ্যে এই ছোট্ট মুহূর্তে দুজনের মধ্যে এক বিশেষ সৌন্দর্য এনে দিল। আহির বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আহি তার নতুন ঘরে আয়ানদের বাড়িতে পৌঁছালো। আয়ান ও আহি একে অপরের দিকে তাকালো। ধীরে ধীরে হাসি ফুটল। ঘরটি সাজানো, ফুলে ভরা এবং আনন্দময় বাতাবরণে ভরে গেছে। আহি, তোমার এখানে এসে ভালো লাগছে তো? হ্যাঁ, ধীরে ধীরেই সব ঠিক হবে। এখন একটু আনইজি লাগছে। রাতের বিশেষ মুহূর্তে বাসরের জন্য দুজন আলাদা ঘরে যাওয়ার সময় আয়ান আহির হাত ধরে বলল, আজ রাতটা আমাদের জন্য বিশেষ। তুমি আমার সঙ্গে থাকো, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে খুশি রাখবো। আহি লজ্জায় নীরব থাকলো, কিন্তু তার চোখে আনন্দ ঝলকানি। তার ধীরে ধীরে একে অপরের কাছে ঘনিষ্ঠ হলো। আহির জন্য এই প্রথম রাতটি নতুন সংসারের আনন্দ আর উত্তেজনায় ভরা। রাতে ঘরটা শান্ত, শুধু বাইরে বাতাসের হালকা শব্দ। আর ধীরে ধীরে ফিয়ার পাশে বসলো, তার চোখে মৃদু হাসি আর হাতে কোমল স্পর্শ। আজ রাতটা শুধু আমাদের, আমি তোমাকে ভালোবাসতে চাই। তোমার মাথায় সবসময় এইসব থাকে, তাই না? বউ আদর করতে কি লাইসেন্স লাগে? যখন বউ খুশি তখনই আদর করা যায়। আরব ধীরে ধীরে ফিয়াকে কাছে টেনে নিল, তার চুলে কানে কোমল স্পর্শ আর চুমু দিয়ে ভরিয়ে দিল। ফিয়া প্রথমে লজ্জায় কিছু বলল না, কিন্তু চোখে আলোড়ন। আরাফ, তুমি খুব দুষ্টুমি করো। দুষ্টু? তুমি তো জানো আমি শুধু তোমার জন্য দুষ্টু। দুটি হাত একে অপরের উপর রাখলো, ধীরে ধীরে আরও কাছে ঘেঁষল। ফিয়ার হাসি আর লজ্জার মাঝে মিষ্টি ঝগড়া। আজকের রাতে তুমি সত্যি খুব দুষ্টুমি করছো। আর বউ, তুমি জানো না তোমাকে আদর করার আনন্দই আমার সবচেয়ে বড় আনন্দ। ফিয়া লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু ধীরে ধীরে হাসি ছড়িয়ে গেল। তারা একে অপরের হাত ধরে বসে রাতটি কাটালো। মিষ্টি কথা আর আদরে ভরা একান্ত মুহূর্তে প্রেমের গভীরতা অনুভব করল। রাতটা ছিল শুধু তাদের দুষ্টু, মিষ্টি, প্রেমময় ও রোমান্টিক। কয়দিন পরে ফিয়া সাদে পুরোটা সাজিয়ে নিল, ফুল, লাইট, হালকা সঙ্গীত। আজ আরাফের জন্মদিন, আর ফিয়া চেয়েছে এটা স্মরণীয় করে দিতে। সন্ধ্যায় সবাই মিলিত হলো, কেক কেটে মিষ্টি হাসি আর আনন্দে ভরা মুহূর্তে আরাফ খুশি হলো। সবাই চলে যাওয়ার পর সাদটা শান্ত ঝলমল করছে। ফিয়া আরাফের দিকে এগিয়ে এলো, চোখে লাজ আর মৃদু হাসি। তুমি কি ভাবছো আমি তোমাকে পছন্দ করি না? ভুল ভাবছো আরাফ। আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি, শুধু তুমি আমার জুনিয়র তাই বলতে পারিনি। যখন আমাদের বিয়ে হলো আমি তখন সত্যি অবাক হয়েছিলাম, লজ্জার কারণে তখন আরো বলতে পারিনি। কিন্তু ধীরে ধীরে যখন তুমি আমার মন জয় করেছো তখন আর বাধা নেই। আজ আমি মন খুলে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। আর কিছুটা অবাক চোখ বড় করে ফিয়াকে দেখল, তার হৃদয় আনন্দে ফুলে উঠল। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আরাফ, আজ সব বলার সাহস পেলাম।
আর ফিয়ার হাত ধরে ধীরে ধীরে কাছে টেনে নিল। দুজনের চোখে আনন্দ, হৃদয়ে ভালোবাসা আর লাজ মিশে গেল। সে ছাদের আলো আর রাতের নীরবতা তাদের প্রেমকে আরও শক্ত করল। আজকের রাতটি শুধু তাদের প্রেম, রোমাঞ্চ এবং অবিস্মরণীয় সুখের মুহূর্তে ভরা। কিছুদিন পর ফিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ল। আরব সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন, অভিনন্দন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ফিয়া কিছুটা স্তব্ধ, তারপর চোখে আনন্দের জল। সে আরফের দিকে তাকিয়ে বলল, আরাফ, আমরা বাবা মা হব। তুমি জানো কি আনন্দ? আমি পুরোটা অনুভব করতে পারছি না। আর ফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল, চোখে আনন্দ আর মুখে হাসি। হ্যাঁ বউ, আমরা আমাদের ছোট্ট সংসারের নতুন জীবনের জন্য প্রস্তুত। আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি এত খুশি। তুমি আমার জীবনকে সুন্দর করে দিয়েছো আরাফ। আজ থেকে আমরা শুধু আমি, তুমি নই, আমরা তিনজন হব, আমাদের ছোট্ট পরিবার। হ্যাঁ বউ, আমাদের নতুন শুরু, আমাদের আনন্দ, আমাদের ভালোবাসা আর আমাদের সন্তান। ফিয়া আর আরাফ একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। আনন্দ, আশীর্বাদ আর আবেগে ভরা সেই মুহূর্তে তাদের জীবন যেন আরও সুন্দর হয়ে উঠল। তারা ধীরে ধীরে ভাবল, এখন থেকে তাদের ভালোবাসা শুধু তাদের জন্য নয়, নতুন জীবনের জন্য। রাতটা শান্ত, চাঁদের আলো হালকা, বাতাসের সঙ্গে ছাদে নেমে এসেছে। আরাফ আর ফিয়া একান্তে বসে আছে, চোখে আনন্দ আর হৃদয়ে প্রেম। বউ, তুমি জানো আজকের রাতটা শুধু আমাদের। পৃথিবীর সব কষ্ট আর দূরত্ব আমাদের ছুঁতে পারবে না। আরাফ, তুমি সবসময়ই আমাকে এইভাবে বলো, আমার হৃদয় গলে যায়। আরাফ ধীরে ধীরে ফিয়াকে কাছে টেনে নিল, তার চুলে হাত বুলিয়ে কানে ফিস ফিস করলো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্রতিটি ক্ষণ তোমাকে ভাবি, প্রতিটি নিঃশ্বাসে তোমার কথা মনে করি। ফিয়া চোখ বন্ধ করে আরফের স্পর্শ অনুভব করলো। সে হালকা হাসি দিল আর হাতের মুঠো শক্ত করে ধরে রাখলো। আরাফ, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত ভালোবাসতে পারে। তুমি আমার জন্য সবকিছু। আর আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকবে। আমরা শুধু প্রেমিক নই, আমরা বন্ধু, সহচর, জীবনসঙ্গী। আরফ ধীরে ধীরে ফিয়াকে জড়িয়ে নিল। তাদের হৃদকম্পন মিলন, চোখে চোখ রেখে কথা বলল, হাসলো এবং ধীরে ধীরে চুম্বনে একে অপরকে আবদ্ধ করলো। আরাফ, এই মুহূর্ত তুমি ছাড়া কেউ আমাকে এমন অনুভব করাতে পারতো না। তুমি আমার জীবন, তুমি আমার সুখ। আজ আমরা শুধু প্রেমে নয়, একান্ত আনন্দে মিলিত। রাতটা তাদের মিষ্টি কথা, কোমল স্পর্শ, ধীরে ধীরে ভালোবাসার গভীরতা অনুভব করা এবং একে অপরের সঙ্গে রোমান্টিক মুহূর্তে ভরা। তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। হৃদয়ের সংলাপ আর আবেগের স্পর্শে রাতটা আরও অনন্য হয়ে উঠল।